আই লাভ ইউ স্যার। এই চারটে শব্দ উচ্চারণ করার সাথে সাথে পুরো ক্লাসরুম যেন জমে গেল। নিঃশব্দ, থমথমে, নিঃশ্বাস বন্ধ করা একটা মুহূর্ত। আর তার পরপরই ঘটল সেই অভাবনীয় ঘটনা। হামজা আনসারি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, হঠাৎ করেই গর্জে উঠলেন। হাউ ডেয়ার ইউ! তিনি ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন রিমির গালে। আপনার সাহস কি করে হয় ক্লাসরুমে দাঁড়িয়ে একজন শিক্ষার্থী হয়ে একজন শিক্ষকের সম্মানে এমন অসম্মানজনক প্রস্তাব দিতে? আপনি জানেন আপনি কত বড় অপরাধ করেছেন মিস রিমি? জানেন এর শাস্তি হতে পারে? ক্লাসরুমে শতাধিক শিক্ষার্থী নিস্তব্ধ। কারো চোখে অবিশ্বাস, কেউ বা হতবাক, কেউ মৃদু হাসছে, আবার কেউ চুপচাপ রিমির গালে পড়া লাল দাগটা দেখছে। কিন্তু রিমি, সে কেবল নিচু মুখে দাঁড়িয়ে আছে। আবার হয়তো কোথাও লুকানো ভালোবাসার টুকরো। হামজা স্যার ছিলেন কলেজের একেবারে ভিন্ন ধাঁচের শিক্ষক। বয়স 30, উঁচুটা 6 ফুটের কাছাকাছি, চওড়া কাঁধ, তীক্ষ্ণ চেহারা আর গম্ভীর ব্যক্তিত্ব। গায়ের গঠন আর দৃষ্টিভঙ্গি দেখে অনেকেই তাকে সহজে ভুল করে। কেউ ভাবে ডিফেন্সের লোক, তবু বাস্তবে তিনি রাষ্ট্রবিজ্ঞানের গম্ভীর, নিখুঁত ও শৃঙ্খলাপ্রিয় শিক্ষক। কলেজে তার নামে উঠেছে নানা গল্প। মেয়েরা বলে, হামজা স্যার না একেবারে নাটকীয়, এত সুন্দর কিন্তু এত রাগী। কেউ কেউ তাকে আইস স্যার বলে ডাকে, বাইরে ঠান্ডা, ভেতরে আগুন। তবে এসব গল্পের একটাও হামজা স্যার শুনতে চান না। ছাত্রছাত্রীদের সঙ্গে এক চিরও বেশি সম্পর্ক গড়ে তুলতে চান না তিনি। একমাত্র পাঠদানই তার পরিচয়। তবে রিমি ছিল একটু আলাদা, সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত। অল্পতেই লজ্জা পাওয়া সেই মেয়েটা প্রথম দিন থেকেই কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখত হামজা স্যারকে। তার রাগ, গাম্ভীর্য সবকিছুই রিমির মনে একরকম সম্মোহন তৈরি করেছিল। সেই সম্মোহনের আবেশেই আজ রিমি এক দুঃসাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। উত্তর দিন। রিমি ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি আমি সত্যি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে অপমান করার জন্য কিচ্ছু বলিনি। হামজা স্যারের চোখ জ্বলে উঠল। পছন্দ করো? একজন শিক্ষকের প্রতি এই শব্দ ব্যবহার করছো তুমি? কলেজে পড়াশোনা করতে এসছো নাকি নাটক করতে? রিমির চোখে পানি জমে উঠছে, কিন্তু সে মাথা নিচু করেই রইল। কারো সামনে নিজের অনুভূতিকে ছোট করে দেখাতে চায় না সে। হামজা স্যার এবার হেঁটে চলে গেলেন ক্লাসরুম থেকে। যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এই মেয়ে যেন কাল থেকে আমার ক্লাসে না দেখা যায়। রিমি গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল, চোখে নত যেন একটা দৃষ্টিভঙ্গি, যেন কিছু না পেয়েও সব পেয়েছে। হামজার ফোনে কল আসায় তখন রিমিকে সব কথা না বলেই বের হয়ে গিয়েছিল ক্লাসরুম থেকে। হামজা এসে রিমিকে আবার বলতে শুরু করলো, আপনি খুব ভালো করেই জানেন এসব বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। এমনকি এই কলেজ থেকেও হয়তো আপনাকে বের করে দেওয়া হতে পারে। আপনাকে শুনতে পাচ্ছেন মিস রিমি? ক্লাস ভর্তি শিক্ষার্থীর সামনে হামজা আনসারি যেন আগুন হয়ে উঠলেন। তার উচ্চ কণ্ঠ ধমকে কেঁপে উঠল রিমির ভেতরটা। তবে তার গালেও রয়ে গেছে সেই লালচে ছাপ, যেটা শুধু আঘাতের নয়, অপমান, লজ্জা আর অজানা কষ্টের চিহ্ন। হামজা স্যারের ঠান্ডা অথচ দহনময় চোখের দিকে তাকাতে পারছে না সে। নিচু মুখে দাঁড়িয়ে আছে, অথচ শরীর জুড়ে কাঁপুনি। আমি কি বলেছি আগে নাকি আবারও রিপিট করব? রিমি ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। ধীরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হামজা ভাই, আপনি একবার আমার কথাটা শুনুন। আমি চাইনি এটা এমন হোক। আমি আপনাকে সত্যি। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই হামজা আনসারি সামনে এগিয়ে এলেন। মুখটা রিমির মুখের ঠিক এক ধাপ সামনে এনে দাঁত চেপে বললেন, ডোন্ট কল মি হামজা ভাই। ক্লাসরুমে তোমার আমার সম্পর্ক শুধু একজন শিক্ষক আর শিক্ষার্থীর, মনে থাকে জানো? ইয়েস স্যার। রিমি আর কিছু বলার সাহস পেল না। হামজার ঠোঁটে এক ধরনের ঠান্ডা, বিষাক্ত তাচ্ছিল্য ফুটে উঠল। তবে মনে রাখো, এখন আমি তোমার স্যার, কিন্তু যদি আবার কখনো ভাই বলে ডাকো তাহলে সম্পর্ক হবে আশ্রয়দাতা আর আশ্রিতার। তার কণ্ঠ নিচু হয়ে গেল, কিন্তু
সেই নিচু স্বরটা যেন কানের ভিতর বাজলো ঘন্টার মতো। তুমি আমাদের বাড়িতে থাকো বলে ভাবছো আমি মুখ বুজে সব মেনে নেব? নিজের সীমা বোঝো। চেয়ারা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো? হয় না, নিজের অবস্থান দেখো একবার মিস্টার মি। 18 বছর বয়সে অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই মামাদের বাসায় তার একমাত্র আশ্রয়। বাবা মা দুজনেই নেই। ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় নিঃসঙ্গ হয়ে পড়ে সে। মামা মানে হামজার বাবা তাকে নিজের মেয়ের মতোই দেখেন। আর হামজা, সে তখন বিশ্ববিদ্যালয়ে পড়তো। হামজা রিমিকে বোনের মতো দেখত, অন্তত রিমি তো সেটাই ভেবেছিল। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরপরই পরিস্থিতি বদলাতে থাকে। হামজা স্যার হয়ে ওঠে তার শিক্ষক। ক্লাসে তার তীক্ষ্ণ চোখ, নিষ্ঠুর হাবভাব আর অসম্ভব সুন্দর অথচ কঠিন মুখ রিমির ভেতরে এক অদ্ভুত অনুভব জাগায়। শুরু হয় এক নিঃশব্দ ভালোবাসা। কিন্তু সে ভুলে গিয়েছিল ভালোবাসা সব জায়গায় মানায় না। ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কলেজে। মেয়েরা ফিসফিস করে বলছে, এই সে রিমি, হামজা স্যারের আস্তি দেওয়া বোনটাই নাকি ভাইকে প্রপোজ করলো? কেউ কেউ হেসে ফেলে, কেউ কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয়। রিমি কেবল চুপ করে থাকে। তবে তার বুকের ভেতর যে আগুন তা কেউ দেখে না। সেদিন রাতে নানি যখন রিমির মাথায় হাত রেখে বলেন, রিমি, তুই কি সত্যি এমন করছিস? সে শুধু বলেছিল, আমি জানি না নানি, আমি শুধু চেয়েছিলাম সে জানুক যে আমি তাকে পছন্দ করি। অপমান করিনি, সত্যিটা বলেছিলাম শুধু। নানি মুখ ঘুরিয়ে চলে যান। ঘর নিস্তব্ধ হয়ে ওঠে। রিমি জানে এরপর থেকে কেউ আর তাকে আগের মতো দেখবে না। ছাদের কোনায় দাঁড়িয়ে রিমি আকাশের দিকে তাকায়। চোখে পানি জমে উঠলেও ঠোঁটে একরকম শান্তির হাসি। নিজের মনেই বলে, ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, অনেক সময় সেটা প্রমাণের জায়গা, অপমানের নয়। সকালের হালকা কুয়াশা যেন এখনো জানালার কাছে লেগে আছে। জানালা দিয়ে আসা নরম রোদ রিমির বিছানার চাদরে লম্বা সোনালি দাগ এঁকে রেখেছে। কিন্তু এই আলো আজ রিমির মন আলোকিত করতে পারছে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে কলেজের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু মনটা বারবার গতকালের কথা মনে করিয়ে দিচ্ছে। গতকাল হামজা ভাই হঠাৎ রাগের মুহূর্তে তাকে হাসরিতা বলে ফেলেছিল। কথাটা খুব সাধারণ মনে হলেও রিমির অন্তরে যেন কাটা বিঁধেছে। হাসরিতা, এর মানে কি সে কখনো এই বাড়ির আপন হয়ে উঠতে পারবে না? হামজা ভাই কি কখনো তাকে ফুপাতো বোন বলেও ভাবেনি? আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে নিল রিমি। কিন্তু সেই হাসির আড়ালে চোখের কোণে চিকচিক করে উঠল পানি। সে তাড়াতাড়ি হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছে ফেলল। তার কষ্ট কাউকে দেখাতে চায় না। জানে এই বাড়ির কেউ যদি তার চোখের পানি দেখে ফেলে তাহলে হয়তো হাজার প্রশ্ন করবে, কিন্তু উত্তর তার কাছে নেই। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল তার মামাতো বোন হাফসা। রিমি, তাড়াতাড়ি চল, ড্রয়িং রুমে সবাই বসে আছে। আব্বু বলেছে সবার সাথে কি যেন কথা বলবে। কি কথা? হাফসা মুচকে এসে বলল, জানি না, শুধু এটুকু জানি হামজা ভাইকেও এখনো কলেজ যেতে দেয়নি আব্বু। তাড়াতাড়ি আয়। কথা শেষ করেই হাফসা আপু চলে গেল। রিমির মন কেমন যেন করে উঠল। এমন কি বিষয় হতে পারে যার জন্য সবাইকে একসাথে রাখতে হয়েছে? রিমি যখন ড্রয়িং রুমে পা রাখল, দেখতে পেল ঘরের মাঝের বড় সোফায় মামা গম্ভীর মুখে বসে আছেন। পাশে মামি, মুখে এক ধরনের উদ্বেগের ছাপ। ঘরের এক কোণে হামজা ভাই পত্রিকা হাতে নিয়ে বসে আছে, কিন্তু তার দৃষ্টি স্পষ্টতই মনোযোগহীন। বারবার পত্রিকার মত পাতা উল্টে ফেলেছে, যেন কোনো খবরই তার চোখে ঢুকছে না। ঘরের চারপাশে এক ধরনের চাপা নীরবতা। শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ যেন সেই নীরবতাকে ভেদ করছে। রিমি ধীরে ধীরে এসে মামির পাশে বসে পড়ল। মামা তার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, রিমি, তোমার সাথে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রিমির বুকের ভেতর ঢকঢক শব্দ শুরু হলো। মামা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, মা, তুমি তখন অনেক ছোট ছিলে। তোমার মা রাজিয়া একদিন আমার কাছে একটা আবদার করেছিল। সেটা আমি কখনো কাউকে বলিনি, এমনকি হামজাকেও না। আজ এতদিন পর আমি সেই কথা রাখতে চাই। কথা বলার সময় মামার চোখে দূরের দিকে তাকিয়ে থাকা এক অদ্ভুত দৃঢ়তা। রাজিয়া বলেছিল যদি সময় আসে তুমি বড় হও, আর যদি আমার ছেলে হামজা চায় তাহলে যেন আমি তোমাদের বিয়ে দিই।
তখন তোমরা ছোট ছিলে, কিন্তু রাজিয়া চেয়েছিল তার মেয়েটা যেন জীবনের নিরাপদ হাতে থাকে। আমি তখন রাজিয়াকে কথা দিয়েছিলাম। আজ রাজিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমার বোনের কাছে দেওয়া কথা আমি ভুলতে পারি না। মামা কিছুক্ষণ থামলেন, যেন নিজের ভেতরের আবেগ সামলাচ্ছেন। তারপর দৃঢ় স্বরে বললেন, তাই আমি সবার সামনে বলছি, আমি চাই হামজার রিমির বিয়ে হোক। কথাটা শোনার পর ঘরে যেন এক ঝটকা নীরবতা নেমে এলো। হাফসা বিস্ময়ে চোখ বড় করে রিমির দিকে তাকিয়ে আছে। মামি মোটেও খুশি হয়নি। কথাটা শুনে মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু হামজা ভাই হঠাৎ পত্রিকা নামিয়ে মামার দিকে তাকালেন। তার চোখে ছিল মিশ্র বিস্ময় আর অনিশ্চয়তা। রিমির হৃদয় যেন থেমে গেল। তার কানে মামার কথাগুলো বারবার বাজতে লাগলো। আমি চাই হামজা আর রিমির বিয়ে হোক। সে কিছু বলতে পারছিল না। মনে হচ্ছিল তার চারপাশের দেওয়াল, আসবাবপত্র সব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর সে একা দাঁড়িয়ে আছে এক অজানা পথে। হামজা ভাই ধীর গলায় বললেন, আব্বু, এটা হঠাৎ কেন বলছেন? আমার মানে, আমি তো কিছু ভাবি না এই নিয়ে। তুমি ভাবনি ঠিক আছে, কিন্তু তোমার ফুপুর শেষ ইচ্ছে এটা ছিল। আর আমি বিশ্বাস করি রিমির চেয়ে ভালো মেয়ে তুমি পাবে না। সে আমাদের বাড়িতেই আছে, আমরা জানি সে কেমন। আমি তোমাদের একসাথে দেখতে চাই। হামজার চোখে অনিশ্চয়তার ছাপ থাকলেও সে কিছু আর বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। রিমির ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছে। একদিকে মামার কথায় সে আবেগাপ্লুত, অন্যদিকে হামজার চোখে কোনো উচ্ছ্বাস দেখতে পেল না। সে জানে বিয়ে শুধু কারো ইচ্ছায় হয় না, তাতে ভালোবাসা লাগে, মন লাগে। হামজা ভাই কি তাকে সেইভাবে দেখতে পারে, নাকি এই প্রস্তাব তার জন্য অপ্রত্যাশিত? তার মন বারবার গতকালের ঘটনায় ফিরে যাচ্ছে, যখন হামজা ভাই তাকে আশ্রিতা বলেছিল। এখন কি সেই আশ্রিতায় তার জীবনের সঙ্গী হতে চলেছে? মামা কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালেন, বললেন, এই সব কথা এখন থাক। তোরা ভার্সিটি থেকে ফিরে আসলে তখন আবার কথা হবে এ বিষয়ে। এরপর মামা চলে গেল খাবার টেবিলে। মামিও তার সাথে গেলেন, মুখ গোমড়া করে। হাফসাবু চুপচাপ অন্য রুমে চলে গেল। সোফায় এখন শুধু রিমি আর হামজা। ডাইনিং টেবিলে হামজা আর রিমি দুজনে বসে আছে। টেবিলে নানা রকমের খাবার সাজানো, কিন্তু রিমির সামনে খাবার থাকা সত্ত্বেও কিছুই খেতে ইচ্ছে করছিল না। গলার মধ্যে যেন কাঁটা আটকে আছে। হামজা ভাই নির্লিপ্তভাবে খুব তাড়াতাড়ি খেয়ে উঠলেন। তারপর কোনো কথা না বলেই উঠে গিয়ে বেরিয়ে গেলেন। রিমি তার চেহারার দিকে তাকিয়ে শুধু ভাবছিল, গতকাল যিনি রিমিকে আশ্রিতা বলেছিলেন, আজকে সেই মানুষটার পাশে বসে রিমি যাবে কিভাবে? যাই হোক, কোনো রকমে খাবারের 1-2 চামচ মুখে দিয়ে উঠে পড়ল। মামা বাইরে থেকে বলে উঠলেন, রিমি, দেরি হয়ে যাচ্ছে তোদের, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। রিমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাইরে গেল। দেখলো হামজা ভাই তার গাড়িটা বের করে গেটের বাইরে অপেক্ষা করছেন। প্রতিদিন তো একাই যান কলেজে, এক কলেজে পড়ি, কিন্তু কখনো রিমিকে সঙ্গে নেওয়ার আগ্রহ দেখাননি। আর আজ গাড়ির দরজা খুলে বসতে গিয়ে বুকের ভেতর কেমন যেন ঢেউ উঠল, যেন দম বন্ধ এক অনুভূতি। আজকের সকালটা যেন কেমন অচেনা লাগছে। রিমি ভাবল, পেছনে সিটে গিয়ে বসি, যদি একসাথে বসি তাহলে আবার কি না কি হবে এই ভয়ে। কিন্তু ঠিক তখনই যেই মাত্র আমি পিছনের সিটে বসতে যাচ্ছি, হঠাৎ হামজা ভাই জোরে ধমক দিয়ে বললেন। আমাকে তো ড্রাইভার মনে হয়। তার রুক্ষ কণ্ঠে আমি চমকে উঠলাম। কোনো কিছু না বলে দ্রুত সামনের সিটে গিয়ে বসলাম, যেন কিছু ভুল করে ফেলেছি। সিট বেল্ট লাগা। রিমি পড়ল আরেক সমস্যায়। রিমি গাড়িতে সিট বেল্ট পরে না, কিভাবে লাগাতে হয় সেটাও ভালোভাবে জানে না। একটু ইতস্তত করে বেল্টটা হাতে নিয়ে বসে রইল। হামজা ভাই সেটা লক্ষ্য করলেন। গাড়ি একপাশে পার্ক করে নিজের শরীরটা রিমির দিকে হেলে আনলেন। রিমি কিছুটা ঘাবড়ে গেল, মনে হলো শ্বাসটা আটকে আসছে। তিনি শান্তভাবে বেল্টটা টেনে নিয়ে রিমির গায়ে লাগিয়ে দিলেন। হাত দুটো এক মুহূর্তের জন্য রিমির কাঁধে ছুঁয়ে গেল, কিন্তু তার চোখে মুখে কোনো আবেগ নেই, যেন এটা কেবল একটা দায়িত্ব মাত্র। বেল্ট লাগাতে লাগাতে বিড়বিড় করে কি যেন বললেন, কিন্তু রিমি স্পষ্ট করে শুনতে পেল না। হয়তো
রিমিকে বকছিলেন অথবা নিজের বিরক্তি প্রকাশ করছিলেন। তারপর গাড়ি আবার স্টার্ট দিলেন। কিছুটা নীরবতার পর হঠাৎ খুব কঠিন কণ্ঠে বলে উঠলেন, মনে করিস না আমি তোকে নিজের ইচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছে। আমি শুধু বাবার কথা রাজি হয়েছে। আমি তোকে বিয়ে করছি কারণ আব্বু চেয়েছেন তাই। তারপর একদম বন্ধ করা বাক্য, তোর মতো মেয়ে হামজা আনসারের যোগ্য না। এই কথাটা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের কোণ বেয়ে পানি পড়তে লাগলো। আমি মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে রইলাম যাতে সে দেখতে না পায়। কিন্তু আমার মন জোড়া ভেঙে খান খান হয়ে গেল। কলেজের বিশাল মাঠের গেটের সামনে গাড়ি থামতেই রিমির বুকের ভেতরে হঠাৎ এক ধরনের অদ্ভুত কাঁপুনি শুরু হলো। হামজা ভাই গাড়ির দরজা খুলে দিলেন, কিন্তু রিমির নামার আগে চারপাশে একবার তাকিয়ে নিল। যতজনের চোখ তাদের দিকে পড়ছে, তাদের চাহনিতে ছিল কৌতূহল, বিস্ময় আর কোথাও কোথাও যেন চাপা ফিসফাসের ঝড়। রিমি খুব ভালো করেই বুঝতে পারছে গতকাল যারা তার অপমানের সাক্ষী ছিল তারা আজকে অবাক হয়ে ভাবছে, যে ছেলেটা গতকাল ওকে এতটা অপমান করলো সে আজ নিজে গাড়ি দিয়ে নিয়ে এসেছে কেন? তাদের চোখের ভাষা রিমি পড়তে পারে। কেউ হয়তো ভেবেছে রিমি নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার সাথে আবার ঘুরছে। কেউ হয়তো কল্পনার জালে জড়িয়ে ফেলেছে রিমিকে। আর এসবের মধ্যে হামজা ভাই, তিনি যেন এসবের কিছুই খেয়াল করেনি। ঠান্ডা গম্ভীর মুখে এক মুহূর্ত রিমির দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে নিজের লম্বা পায়ে দ্রুত হেঁটে চলে গেলেন কলেজ বিল্ডিংয়ের দিকে। রিমিও চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ল। ভিতরে ভেতরে লজ্জা, অস্বস্তি, বিরক্তি সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল পুরো মাত্রা যেন রিমির দিকে তাকিয়ে আছে। রিমি মাথা নিচু করে কারো চোখের দিকে না তাকিয়ে সোজা ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করলো। ক্লাসরুমে যেতেই টের পেল যারা রিমির আসার আগে নিজেদের মধ্যে গল্পে মগ্ন ছিল তারা হঠাৎ চুপ হয়ে গেল। কিন্তু চুপ মানে যে শান্তি তা নয়। আসলে ওরা সবাই কথা থামিয়ে রিমিকে পর্যবেক্ষণ করতে শুরু করেছে। এখন থেকে ফিসফিস শুরু হবে। ঠিক সেটাই হলো। রিমি নিজের সিটে বসতে না বসতেই পেছন থেকে ক্ষীণস্বরে হাসি আর ফিসফিস ভেসে এলো, দেখেছিস আজ আবার স্যারের গাড়িতে এসেছে। চল তো দেখে আসি আরিয়ান ভাইয়াকে, আসলে লোকটা দেখতে কেমন। মনে হয় মিটমাট হয়ে গেছে। মিটমাট না, অন্য কিছু। তাদের কণ্ঠস্বর নিচু হলেও তীরের মতো এসে বিঁধছে রিমির কানে। রিমি মাথা নিচু করে ব্যাগ থেকে বই বের করতে লাগলো, যেন কিছুই শুনতে পায়নি। কিন্তু ভেতরে ভেতরে রিমির মন কেমন যেন করে উঠছিল। আজকে দ্বিতীয় পিরিয়ডে হামজা ভাইয়ের ক্লাস। তিনি প্রবেশ করতে যেন পুরো রুমের পরিবেশ বদলে গেল। লম্বা সুগঠিত শরীর, মুখে স্থির গম্ভীরতা। তার উপস্থিতি সবসময় একটা চাপ সৃষ্টি করে। আজও ব্যতিক্রম হলো না। তিনি কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি পড়ানো শুরু করলেন। চোখ যেন কেবল বই আর বোর্ডেই রাখা। কিন্তু রিমি খেয়াল করলো মাঝে মধ্যে তার দৃষ্টি রিমির উপরে সে থেমে যাচ্ছে। এক মুহূর্তের জন্য সে দৃষ্টিতে ছিল না গতকালের মতো কড়া রাগ, বরং এক ধরনের কৌতূহল মিশ্রিত অস্বস্তি। রিমি মাথা নিচু করে লিখে যাচ্ছিল, কিন্তু বুকের ভেতরে অজানা এক অস্থিরতা কাজ করছিল। বারবার মনে হচ্ছিল ক্লাস শেষ হলে কি হবে। ক্লাস শেষ হওয়ার ঠিক আগে তিনি সবার দিকে তাকিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললেন। তারপর এক মুহূর্তে থেমে রিমির দিকে তাকালেন। সেই গম্ভীর কণ্ঠে বললেন, ছুটি হলে গেটের কাছে অপেক্ষা করবে আমার জন্য। রিমি কোনো উত্তর দিল না, কেবল চুপচাপ বই গোছাতে লাগলো। ভান ধরল যেন শুনিনি। কিন্তু ভেতরে ভেতরে বিরক্তি আর অসহায়তা একসাথে রিমিকে চেপে ধরছিল। কেন সে মনে করে রিমি তার প্রতিটা কথায় অক্ষরে অক্ষরে মানতে বাধ্য। ছুটি হওয়ার সাথে সাথে রিমি দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। গেটের বাইরে গিয়ে কোনো দিকে না তাকিয়ে সরাসরি রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। পেছন থেকে যেন কারো ডাকার শব্দ শুনল, কিন্তু রিমির হাতার গতি বাড়ল। হাঁটতে হাঁটতে একটা রিক্সা ডেকে থামালো। বুকের ভেতর হালকা এক মুক্তির অনুভূতি হলো। আজ তার সাথে একসাথে ফিরতে হবে না। রিক্সা ছুটে চলছিল, আর রিমি মনে মনে ভেবে নিচ্ছিল, যদি বাসায় গিয়ে কেউ জিজ্ঞেস করে কেন একা এলাম, তখন কি বলবো?
কিন্তু রিমির মাথায় কোনো উত্তর আসছিল না। বাসায় পৌঁছে সোজা নিজের রুমে চলে গেল। চারপাশে কারোর সাথে কথা বলার মন ছিল না। ব্যাগ একপাশে রেখে কাপড় বদলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। ঠান্ডা পানি গায়ে পড়তেই মনে হচ্ছিল সারাদিনের সব অস্বস্তি যেন ধুয়ে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা গোসল করার পর চুল ভেজা অবস্থায় রুমের দরজা ঠেলে ঢুকতেই হঠাৎ বুক ধক করে উঠল। রিমির খাটের এক কোণে গম্ভীর মুখে বসে আছেন হামজা আনসারি। তিনি চুপচাপ বসে আছেন, চোখ দুটো স্থির রিমির দিকে। তার উপস্থিতিতে পুরো ঘরটা যেন ভারী হয়ে গেছে। রিমির হাতের তোয়ালে থেমে গেল। বুকের ভেতর কেমন যেন হাহাকার উঠল। আপনি এখানে? তিনি উত্তর দিলেন না। সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর খাটের প্রান্ত থেকে কয়েক কদম এগিয়ে এলেন রিমির দিকে। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, রাগ, অভিমান আর হয়তো খানিকটা কৌতূহল। আমি বলেছিলাম গেটের কাছে অপেক্ষা করতে। হামজা ভাইয়ের গলা নিচু, কিন্তু তাতে হালকা কড়া সুর ছিল। আমার কিছু কাজ ছিল, তাই চলে এসেছি। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন রিমির কথাগুলো মাপঝোঁক করছেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই কি সবসময় আমার কথার অবাধ্য হবি? বিয়ে করবে বলেছি বলে বেশি ভাব বাড়ছে না? নিজেকে প্রিন্সেস ডায়না ভাবিস? নিজের সব কাজ ফেলে আজকে তোকে বাসায় পৌঁছে দেবো ভাবছি, আর তুই কি করলি? স্টুপিড কোথাকার। হামজা আরও কিছু কটু কথা রিমিকে শোনালো। রিমির মনে হচ্ছিল তার প্রতিটা কথা যেন রিমির বুকের ভেতরে গিয়ে ধাক্কা দিচ্ছে। কিন্তু রিমি কোনো জবাব দিতে পারছিল না, শুধু অনুভব করছিল আজকের দিনটা এখানে শেষ নয়, এরপরেও কিছু হতে যাচ্ছে। হামজা একদম এগিয়ে এসে রিমির হাত শক্ত করে চেপে ধরলেন, এতটাই জোরে যে রিমির মনে হলো হাতের হাড় যেন একটু কেঁপে উঠল। তুই কি ভাবিস রবি, আমার কথার কোনো দাম নেই? তার কণ্ঠ রুক্ষ, তীক্ষ্ণ, চোখে এক ধরনের কড়া আগুন, যেন আমি তার সীমা অতিক্রম করেছি। রিমির কোনো উত্তর দিল না, বরং কষ্টে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। তিনি আরও কাছে ঝুঁকে পড়লেন। তোমার এই তেজ, এই অবাধ্যতা বিয়ে হলে আমি মিটিয়ে নেব। এই বলে রিমির হাতটা ছেড়ে দিয়ে ধীর কিন্তু দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। রিমি হকচকিয়ে দরজার দিকে তাকিয়ে রইল, গলায় যেন কথা আটকে আছে। বিয়ে হলে কি করবেন তিনি? এই কথার ভেতর লুকিয়ে থাকা হুমকি আর ইঙ্গিত রিমির বুকের ভেতর শীতল স্রোতের মতন বইতে লাগলো। ডাইনিং রুমে সেদিনের পরিবেশ অদ্ভুত ছিল। বড় টেবিলে চারপাশে সবাই বসেছে, কিন্তু মনে হচ্ছিল খাবারের স্বাদের চেয়ে কথার ভারী বেশি। নানি, মামা, মামি, হাফসা আপু, হামজা ভাই সবাই উপস্থিত। মামা স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে হঠাৎ বললেন, আমি চাই খুব তাড়াতাড়ি হামজার রিমির বিয়েটা দিয়ে দিই। চামচের শব্দ থেমে গেল। হাফসা আপু এক মুহূর্তের জন্য থেমে রিমির দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে ফেলল। মামা এবার সরাসরি হামজা ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, হামজা কি বলিস? হামজা ভাই মাথা নিচু করে শান্তভাবে বললেন, আমি আবার কি বলবো বাবা, তোমার ইচ্ছা। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, আবার আপত্তিও নেই, যেন সবকিছু মামার হাতে ছেড়ে দেওয়া। মামা বললেন, তা বললে কিভাবে হবে? তোর তো ভার্সিটি আছে, ছুটি নিতে হবে। কখন তোর সুবিধা হবে বল? আর রিমিরে তো কিছু ছুটি লাগবে, সেই ব্যবস্থাও তো করতে হবে। রিমি চুপচাপ বসে রইল। খাবারের স্বাদ যেন হারিয়ে গেছে। মনে হচ্ছিল রিমির জন্য এই সিদ্ধান্তগুলো কেউ রিমিকে জিজ্ঞেস না করেই নিয়ে ফেলেছে। মামি হঠাৎ বিরক্ত স্বরে বললেন, এত তাড়াহুড়ো করার কি দরকার? হাফসার তো এখনো বিয়ে বাকি আছে, ওকে বিয়ে না দিয়ে এই হামজাকে বিয়ে দিবে? তুমি চুপ থাকো, সব বিষয়ে তো কথা বলো কেন? ভালো কাজ ফেলে রাখা ঠিক নয়, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা উচিত। আর হাফসার বিষয় আমি দেখব। আমি দুজনেরই বাবা, সবার ভালোর জন্যই চা করছি। মামির মুখ লাল হয়ে গেল রাগে, কিন্তু তিনি আর কিছুই বললেন না। শুধু রিমির দিকে এমনভাবে তাকালেন যেন রিমি এই ঘটনার জন্য দায়ী। হাফসা আপু টেবিলের নিচে বসে পা নাড়ছিল, ঠোঁটে চাপা হাসি। মনে হচ্ছিল বিয়ের কথা উঠলে সে অদ্ভুত আনন্দ পায়। মামা হাত দিয়ে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এই মাস তো শেষের দিকে, সামনের মাসে 15 তারিখ শুক্রবার, এই দিনেই বিয়ে হবে। রিমির কানে যেন শব্দগুলো ধীরে ধীরে ঢুকলো।
15 তারিখ শুক্রবার বিয়ে। হাফসা আপু তৎক্ষণাৎ বলল, আহা, শুক্রবার ভালোই তো। মেহেদি, গায়ে হলুদ সব মিলিয়ে জমে যাবে। সবকিছু সংক্ষিপ্ত আকারে হবে, সময় বেশি নেই, প্রস্তুতিও নিতে হবে। রিমি তখনও কিছু বলতে পারেনি। মনে হচ্ছিল রিমি যেন নাটকের এক নীরব চরিত্র, যার বিয়ে হচ্ছে কিন্তু নিজের কোনো কথা বলার অধিকার নেই। হামজা ভাই সারা সময় চুপচাপ ছিলেন, শুধু একবার আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু সেই দৃষ্টি ছিল অনিবার্জনীয়, না পুরো রাগী না পুরো নির্লিপ্ত। সবাই খাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল। রিমি নিজের রুমে এসে বিছানায় বসে রইল। জানালার বাইরে অন্ধকার আকাশে তারা জ্বলজ্বল করছে, কিন্তু রিমির চোখে কোনো আলো নেই। বিয়ের এই হঠাৎ সিদ্ধান্ত, হামজা ভাইয়ের আচরণ, মামির বিরূপ দৃষ্টি, সব মিলে আমার ভিতরে একটা ভয় জমে উঠেছিল। রিমি হাত বাড়িয়ে ড্রয়ারের ভেতর থেকে ডায়েরিটা বের করলো, কলম হাতে নিয়ে লিখতে শুরু করলো। হয়তো আমার ভাগ্য ঠিক এভাবেই লেখা ছিল। হয়তো আমাকে এমন একজনের সঙ্গে জীবন কাটাতে হবে যে আমার অনুভূতিকে বোঝে না, কিংবা বোঝার চেষ্টা করে না। আজ মামা তারিখ ঠিক করে দিলেন। কেউ জিজ্ঞাসা করলো না আমি রাজি কিনা, আমি কি চাই তা কারো কাছে গুরুত্ব পেল না। ডায়েরির পাতায় কালির দাগ একটু ঝাপসা হয়ে গেল, চোখের পানি পড়ে গেছে তাতে। 12টা দিন যেন চোখের পলকে কেটে গেল। এই কয়েকদিনে রিমির মনটা কেমন এলোমেলো হয়েছিল, কখনো ভবিষ্যতের চিন্তায় ভারী, কখনো অদ্ভুত অজানা উত্তেজনায় হালকা। চারপাশে সবাই যেন রিমির বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অথচ রিমির নিজের ভেতরে সবসময় একরকম দ্বিধা আর অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। আজ সকালে হামজা ভাই এসে জানালেন তাদের দুজনেরই কলেজ থেকে 10 দিনের ছুটি মিলেছে। রিমি শুনে চুপ করে রইল, কোনো মন্তব্য করল না। তার কণ্ঠে সে আগের মতো গম্ভীর ভাব, কিন্তু চোখে কোথাও যেন এক অদ্ভুত ঝিলিক, যেটা বুঝে উঠতে পারি না। আজকে ঠিক হলো সবাই মিলে মার্কেটে যাবে, রিমির বিয়ের শাড়ি, গহনা, আনুষঙ্গিক সবকিছু কিনতে। সকাল থেকেই বাসাটা যেন একেবারে উৎসবের মেজাজে। নানু বারবার ঘড়ির দিকে তাকিয়ে তাকাতে দিচ্ছেন। হাফসা আপু আয়নায় দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। মামি নিচে নেমে গাড়ির জন্য ব্যবস্থা করছেন। হামজা ভাইও আমাদের সাথে যাবে শুনে ভিতরে একটু অস্বস্তি হলো, কিন্তু কাউকে কিছু বললাম না। মার্কেটে পৌঁছে চারপাশে কোলাহল, দোকানের ঝলমলে আলো আর রঙিন শাড়ির শাড়ি যেন চোখ ধাঁধিয়ে দিল। সবাই রিমির জন্য বেছে বেছে শাড়ি দেখতে লাগলো। রিমি যতবার মতামত দিতে চাইলো ততবার হাফসা আপু বা নানু বলে উঠলেন, এইটা খুব সুন্দর, রংটাও একদম রিমির গায়ের রঙের সাথে মানাবে। না না, এটা নাও, ডিজাইনটা একেবারে ইউনিক। রিমিকে জিজ্ঞেস করলে রিমি শুধু হেসে বলে, আপনার পছন্দের মতো কিনুন, আমি ঠিক আছি। গয়নার দোকানে ঢুকে সোনার গলার হার, কানের দুল, চুড়ি সব এমন ঝলমল করছিল যে চোখ ফেরানো দায়। নানু বললেন, রিমি, বিয়ে জীবনে একবারই হয়, দাম দেখে সংকোচ করবি না, ভালোটা কিনতে হবে। শেষ পর্যন্ত বেশ কয়েকটা দামি আর চমৎকার ডিজাইনের গয়না কেনা হলো। রিমি কেমন যেন নির্বিকার থেকে গেল, অথচ হাফসা আপু আর নানু দুজনেই একরকম উৎসাহী প্রতিযোগিতায় লেগে গেলেন, কার পছন্দের জিনিসটা আগে নেওয়া হবে। সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম, ক্লান্তিতে পা যেন আর শরীরের সাথে নেই। রেস্টুরেন্টে খাওয়ার পর আর কিছুই খেতে হয়নি, সবাই যে যার রুমে চলে গেল। রিমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল। আজ আর কারোর সাথে কথা বলার মতো শক্তি নেই। ঘুমের ভেতর হঠাৎ টের পেল রিমির পায়ের কাছে কেউ যেন আস্তে আস্তে মালিশ করছে। প্রথমে মনে হলো স্বপ্ন দেখছে, কিন্তু সেই উষ্ণতা আর আরাম এত বাস্তব ছিল যে রিমি অজান্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। কে করছিল, কেন করছিল, সে জানার আগ্রহটুকু হারিয়ে গেল ঘুমের টানে। 10 দিন যেন মুহূর্তেই কেটে গেল। আজ হামজা আর রিমির হলুদ আর মেহেদির রাত। সকাল থেকেই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, হাসি ঠাট্টা আর গানের আওয়াজে মুখর। হলঘরে হলুদের সাজ, ফুলের মালা, আলো, উজ্জ্বল আলো, সব মিলে উৎসবের উষ্ণতা যেন গায়ে লেগে যাচ্ছিল। হামজা ভাইয়ের খালারা দুপুরে এসে পৌঁছেছেন। তাদের সবার হাসি মুখে থাকলেও চোখে কোথাও কোথাও অদ্ভুত গম্ভীরতা। কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ল হামজা ভাইয়ের খালাতো বোন জুই। রিমির দিকে এমনভাবে তাকাচ্ছে যেন রিমি তার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছে। ওর মুখে কোনো শুভেচ্ছার হাসি নেই, বরং ঠোঁট শক্ত করে চেপে রাখা অভিমানী চাহনি।
হলুদের আসরে রিমিকে আর হামজাকে একসাথে বসানো হলো। চারপাশে সবার হাসি ঠাট্টা, কেউ কাঁদছে আনন্দে, কেউ ছবি তুলছে। তাদের গায়ে একে একে সবাই হলুদ মাখিয়ে দিচ্ছে। দুই আপু যখন হামজা ভাইয়ের গালে হলুদ দিতে এলো, রিমি খেয়াল করলো তার চোখে পানি চিকচিক করছে। মুহূর্তের জন্য মনে হলো এখনই কেঁদে ফেলবে। সেই দৃশ্যটা দেখে বুকের ভেতরে হালকা একটা শীতল শিরশিরানি হলো। যদিও তখন বিষয়টা রিমি তেমন গুরুত্ব দিয়ে ভাবেনি। রাত গভীর হতে হতে মেহেদির অনুষ্ঠান শেষ হলো। হাত ভর্তি মেহেদির গাঢ় লালচে রঙের মাঝে রিমি নিজের ভবিষ্যৎকে খুঁজতে লাগলো, কিন্তু উত্তর পেল না। সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত থাকলো, রিমির মনে কেমন একরকম চাপা অস্থিরতা ঘুরছিল। রুমে ফেরার পথে পাশ দিয়ে যাওয়ার সময় শুনল হামজা ভাইয়ের রুম থেকে চাপা গলায় কারোর সাথে কথা বলার শব্দ আসছে। কৌতূহলবশত থেমে দাঁড়ালো রিমি। শব্দটা স্পষ্ট, একজন নারী আর পুরুষের স্বর। রিমির বুক হঠাৎ করে জোরে ধুকপুক করতে লাগলো। দরজার ফাঁক দিয়ে আসতে উকি দিলাম এবং যা দেখলাম তার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। হামজা ভাইকে জুয়াপু শক্ত করে জড়িয়ে ধরে আছে, জুয়াপুর চোখ বুজে আছে। সেই দৃশ্য আর বেশিক্ষণ দেখতে পারলাম না। মুহূর্তে আমার বুকের ভিতর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল, পা শক্ত হয়ে এলো, কিন্তু মস্তিষ্কে হাজারো প্রশ্নের ঢল। এটা কি আমি ঠিক দেখছি? এরা ভাই বোন না নাকি? রিমি নিঃশব্দে সরে দাঁড়ালো, দরজাটা আগের মতো রেখে দিল। রিমির শরীর কাঁপছিল আর মনে হচ্ছিল চারপাশে সবকিছুই হঠাৎ করে অচেনা হয়ে গেছে। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। জানালার বাইরে শেষ বিকেলের রোদ লালচে হয়ে ছড়িয়ে পড়েছে দেওয়ালে, কিন্তু রিমির চোখে সেই আলো নেই, শুধু অন্ধকার জমে আছে চারপাশে। কয়েক মুহূর্ত আগেও রিমি সেই ঘরে, আর সেখানে যা দেখলো তা যেন রিমির বুকের মধ্যে ছুরি চালিয়ে দিল। সব কিছুতেই যেন এক অদৃশ্য টান। রিমির বুকের ভেতর যেন হাওয়া শূন্য হয়ে গেল, মাথা ভন ভন করে ঘুরতে লাগলো, শরীরের সব শক্তি যেন কোথাও মিলিয়ে গেল। আর রিমি হোঁচট খেতে খেতে সিঁড়ি বেয়ে রুমে চলে এলো। রিমি রুমের দরজা বন্ধ করে দিল, দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো কিছুক্ষণ, তারপর ধপাস করে মেঝেতে বসে পড়ল। বুক ফেটে কান্না আসছিল তার, আর রিমি তা আটকাতে পারল না। কান্নার শব্দ যেন নিজের কাছে অপরিচিত লাগছিল। মনে হচ্ছিল রিমি কেন এখানে, কেন এই মানুষের সাথে রিমির বিয়ে হতে যাচ্ছে? যদি তার জীবনে অন্য কেউ থাকে তবে সে রিমিকে কেন বেছে নিল? মনের ভেতরে প্রশ্নগুলো ছুরির মতন বিঁধে যাচ্ছিল। তাহলে কি হামজা ভাই রাগে রিমিকে বিয়ে করছে, রিমিকে অপমান আর কষ্ট দেওয়ার জন্য? হঠাৎ মনে পড়ল রিমির এই শহরে মামা নানি ছাড়া আর কেউ নেই। যদি রিমি এই বিয়ে ভেঙে দেয় তবে রিমি যাবে কোথায়, কার কাছে আশ্রয় পাবে? এই পৃথিবী এত বড় হলেও রিমির জন্য যেন কোথাও জায়গা নেই। বুকের মধ্যে হাহাকার জমে উঠল, তার চোখ ভিজিয়ে দিল অনবরত কান্না করতে করতে কখন যে বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়েছে তা মনে নেই রিমির। অজান্তেই ঘুমিয়ে পড়েছিল। ভোরের আজানের সুরে ঘুম ভাঙল রিমির, কিন্তু মনে শান্তি আসেনি। মনে হচ্ছিল এই দিনটি তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে আসছে, কারণ আজ রিমির বিয়ের দিন। সকালের সব আয়োজন, আত্মীয়দের ভিড়, মেহমানদের কোলাহল, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল, কিন্তু সেই স্বপ্নে আমার কোনো আনন্দ নেই। চুলে ফুল গুজে, গায়ে লাল শাড়ি, সবকিছুই সাজানো, তবুও মনে হচ্ছিল রিমি যেন নিজেকে চেনা যায় না এমন এক নাটকের নায়িকা। বিকেলের পর সবাই হামজা আর রিমিকে ডেকে বিয়ের আসরে বসালো। রিমি আর হামজা ভাই সামনাসামনি বসলো। তার চোখে রিমি কোনো উষ্ণতা দেখল না, বরং একরকম শীতলতা। রিমির চোখের সামনে এখনো রাতের সে দৃশ্য ভাসছে, যেখানে সে অন্য কারোর সাথে হাসি মুখে কথা বলছিলেন। তবু রিমি নীরব, কারণ এখন কিছু বলার ক্ষমতা রিমির নেই। কাজী সাহেব কোরআনের আয়াত পড়লেন, হামজা এবং রিমির থেকে সম্মতি নিলেন। সব নিয়ম ও ইসলামিক শরিয়ত অনুযায়ী বিয়ে সম্পন্ন হলো। আশেপাশে করতালি, দোয়া, হাসির শব্দ, অথচ রিমির কানে শুধু নিজের হৃদস্পন্দনের শব্দই বাজছিল। রাত নামল,
সব আনুষ্ঠানিকতা শেষে রিমিকে নিয়ে যাওয়া হলো হামজা ভাইয়ের রুমে। দরজায় ঢুকে চোখে পড়ল তার খাট ফুল দিয়ে সাজানো, সাদা আর লাল ফুলের মালা ঝুলছে মাথার দিকে, বিছানার চাদরে ছড়ানো পাপড়ি, ঘর ভরা আদরের গন্ধ। এই সাজসজ্জা হাফসা আপু আর তার কাজিনটা মিলে করেছে বলে শুনল। রিমি খাটের একপাশে চুপচাপ বসে আছে, মন ভরা ভয়, রাগ আর অজানা শঙ্কা। মনে হচ্ছিল এই ঘর রিমির নয়, এই রাত রিমির নয়। রাত প্রায় 12টার দিকে দরজা খুলে ভেতরে এলেন হামজা ভাই। রিমির দিকে এক পলক তাকিয়ে কোনো কথা না বলে সরাসরি ওয়াশরুমে চলে গেলেন। তার সেই দৃষ্টি যেন রিমিকে আরো ছোট করে দিল। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি বিরক্ত গলায় বললেন, এসব আদা ময়দা মেখে বসে আছিস কেন? তাড়াতাড়ি ধুয়ে ফেল। এখনো সাজসজ্জা নিয়ে বসে আছিস? তার ঠোঁটের কোণে বিরক্তির ছায়া, চোখে ক্লান্তি। মনে হলো রিমির উপস্থিতি যেন তার কাছে বোঝা। রিমি কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। শাড়ি বদলে মেকআপ ধুয়ে চুল খোলা রেখে বের হলো। এসে দেখে সে খাটের ফুলগুলো সরিয়ে রুমের এক কোণে ফেলে রেখেছে। তারপর খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে। ঘুমিয়ে গেছে কিনা বুঝতে পারল না রিমি। রিমি দাঁড়িয়ে রইল, বুঝতে পারছিল না কোথায় শোবে। তার পাশে শুলে যদি রাগারাগি করে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় দেখছিল না। সে চোখ খুলে রিমির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, সারা রাত দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে নাকি? খাটে এসেছো। তার কণ্ঠে ছিল শীতলতা, কিন্তু তবুও সেই শীতলতার ভেতর যেন এক অদৃশ্য আদেশ। রিমি কোনো কথাই বলল না, চুপচাপ লাইট বন্ধ করে গুটি গুটি পায়ে গিয়ে খাটের অন্য প্রান্তে শুয়ে পড়ল। খাটে শোয়ার পরও মনে হচ্ছিল রিমি যেন কাটার বিছানায় শুয়ে আছে। দুজনের মাঝে নীরবতার দেওয়াল যেন আকাশ ছুঁয়ে গেছে। দূরত্বটা শারীরিক নয়, মানসিক। আর সেই দূরত্বই সবচেয়ে ভারী। চোখ বুঝল, কিন্তু ঘুম আসছিল না। মনে হচ্ছিল রিমির জীবন যেন আজ থেকেই এক অজানা পথে পা বাড়িয়ে দিল, যেখান থেকে ফেরার রাস্তা নেই। ভোরবেলায় মৃদু আলো ঘরে এসে পড়েছে। চোখ খুলতেই রিমি এক অদ্ভুত উষ্ণতা টের পেল। শরীরের চারপাশ যেন শক্ত করে কোনো বাঁধনে জড়ালো। হঠাৎ বুঝতে পারল সে হামজা ভাইয়ের বুকে শুয়ে আছে। তার শক্তপোক্ত বুকে রিমি মাথার নিচে বালিশের মতো ঠেকেছে। তার দুই হাত দিয়ে তিনি রিমিকে এমনভাবে জড়িয়ে রেখেছেন যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে কোথাও। তার নিঃশ্বাস রিমির মুখে এসে লেগেছে। প্রতিবার সেই উষ্ণ নিঃশ্বাসে শরীর কেঁপে উঠছে। বুকের ভেতর এক অচেনা শিহরণ দৌড়ে যাচ্ছে। মনে হচ্ছে রিমি যেন কোনো অদৃশ্য আবেশে আটকে গেছে, দম বন্ধ হয়ে আসছে, অথচ এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। রিমি আস্তে আস্তে নড়ে চড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার সামান্য নড়াচড়াতেই মনে হলো হামজা ভাইয়ের হাতের চাপ আরও দৃঢ় হয়ে উঠেছে, যেন তিনি আঁকড়ে ধরে রাখতে চাইছেন। যদি এই মেয়ে উড়ে চলে যায় তবে আর কখনো ফিরে আসবে না। এই টানাপোড়েনের মাঝেই হঠাৎ তার চোখ মেরে গেল। আদৌ ঘুম জড়ানো চোখে তিনি রিমির দিকে তাকিয়ে বললেন, এত বাইম মাছের মতো মোড়ামুড়ি করছিস কেন? তোর জন্য একটুও শান্তিতে ঘুমাতে পারলাম না। তার কণ্ঠে রাগ ছিল না, বরং দুষ্টুমি ভরা মিষ্টি একটা সুর। কথা শেষ করে তিনি রিমিকে আলগা করে দিলেন। রিমি দ্রুত উঠে বসল। রিমি খুব লজ্জা পেল। মাথা নিচু করে বসে আছে, অথচ হামজা ভাই যেন একেবারে স্বাভাবিক আচরণ করছে। তিনি উঠে দাঁড়িয়ে গদগদ করে ওয়াশরুমে চলে গেলেন। রিমি অবাক হয়ে তাকে দেখছিল, কিভাবে সম্ভব? সে লজ্জায় মূর্ছা, অথচ তিনি যেন কিছুই হয়নি ভেবে এত স্বাভাবিক। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলে তিনি স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, তুই ফ্রেশ হয়ে নে, শরীর নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছে। রিমি চুপচাপ মাথা নাড়ল, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তার জামাকাপড় তো নিজের রুমে। মুখ খুলতে সাহস হলো না, লজ্জা লাগছিল খুব। তাই চুপচাপ বিছানার এক কোণে বসে রইল। তিনি ল্যাপটপ টেবিলে রেখে রিমির দিকে তাকিয়ে বললেন, কি হলো, এখনো বসে আছিস কেন? রিমির গলা শুকিয়ে আসা স্বরে ধীরে বলল, রিমি, আমার মানে জামা কাপড় ওই রুমে নেই। বলেই মাথা নিচু করে ফেলল। কিন্তু হামজা ভাই একেবারে স্বাভাবিক গলায় হেসে বললেন, এ নিয়ে লজ্জা পর কি আছে?
আমি হাফসাকে বলে দিচ্ছি, ও কাপড় নিয়ে আসবে। তার এমন নির্ভার ভঙ্গি রিমিকে অবাক করলো। সে ভেবেছিল হয়তো রিমি মজা করবেন বা অস্বস্তি বাড়াবেন, কিন্তু উল্টো তিনি এমনভাবে কথা বললেন যেন এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিছুক্ষণ পর দরজায় হালকা টোকা পড়ল। হাফসা কাপড় দিয়ে গেল। রিমি দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানি ছোঁয়ায় শরীর সতেজ হয়ে উঠল। মনের ভেতরে অস্থিরতাও কিছুটা কমল। কিন্তু যখনই চোখ বন্ধ করেছিল তখনই মনে পড়ছিল সকালের সেই মুহূর্ত, তার শক্ত হাতের বাঁধন, উষ্ণ নিঃশ্বাস, বুকের ভেতরের অনিবর্জনীয় কাঁপন। গোসল শেষে যখন বের হলো তখন দেখলো হামজা ভাই ল্যাপটপ নিয়ে কি যেন মনোযোগ দিয়ে কাজ করছেন। চশমাটা চোখে পড়ে আছে। তার মুখটা গম্ভীর, তবুও ভীষণ আকর্ষণীয় লাগছিল। রিমি এক মুহূর্ত দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। তারপর কাপড়গুলো বারান্দায় মেলতে গেল। ভেজা কাপড় থেকে টুপটাপ করে পানি পড়ছিল। হালকা বাতাসে সে কাপড় নাড়িয়ে দিচ্ছিল। আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল। চারপাশে এক শান্ত পরিবেশ, কিন্তু রিমির ভেতরের অস্থিরতা যেন থামছেই না। কাপড় মেলার পর চুপচাপ ফিরে এসে বিছানার পাশে বসল। তিনি তখনও কাজে ডুবে আছেন। রিমি ভেবেছিল হয়তো কোনো কথা বলবে, কিন্তু সাহস হলো না। মনে হচ্ছিল যদি কিছু বলে তবে তার কণ্ঠে থাকা কাঁপন প্রকাশ পেয়ে যাবে। ঠিক তখনই তিনি ল্যাপটপ থেকে চোখ তুলে রিমির দিকে তাকালেন। একটু মুচকি হেসে বললেন, এই, তুই আবার এত চুপচাপ কেন? সারাটা একটা কথা নেই, এখন একদম নিশ্চুপ বসে আছিস। রিমি এক চিলটে হাসি দিয়ে বললেন, তেমন কিছু না। কণ্ঠস্বর এতটাই নিচু ছিল যে প্রায় শোনা যাচ্ছিল না। তিনি কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার কাজে মন দিলেন। আর রিমি চুপচাপ বসে তার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যদি সময়টা এভাবেই থেমে যেত। তার ভেতরের মনোভাব কেউ বুঝতে পারছে না। রিমি নিজেই বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। সকালে তার কাছে জেগে ওঠার পর থেকেই শরীর আর মন অদ্ভুত এক আলোড়ন ভরে গেছে। নিজেকে প্রশ্ন করলো, সে কি তাকে ভয় পাচ্ছে নাকি আকর্ষণ বোধ করছে? উত্তর পেল না। শুধু বুকের ভেতরটা ধকধক করে বাজতে লাগলো। তার পাশে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল এই মানুষটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। তিনি যেমন শক্ত হাতে আঁকড়ে ধরতে জানেন, তেমনি দায়িত্ব নিয়ে সামলাতেও জানেন। কখনো মজা করে, কখনো গম্ভীরভাবে, আবার কখনো অদ্ভুত নির্ভরতার ভঙ্গিতে। রিমি চুপচাপ জানালার বাইরে তাকালো। আকাশের নীল, বাতাসের দোলা, চারপাশের সবকিছু স্বাভাবিক, অথচ তার ভেতরের এই ঝড়টা কে বোঝে? হঠাৎ মনে হলো হয়তো এটাই নিয়তি। সে চাইলেও পালাতে পারবে না এই অনুভূতি থেকে। তারপরও মনে মনে বলল, আমি যদি আজীবন এভাবে তার পাশে থেকে যেতে পারতাম, তার বুকের শক্ত বাঁধনে বন্দি থেকে, সেই উষ্ণ নিঃশ্বাসে ডুবে থেকে। কিন্তু বাস্তব আবারও তাকে টেনে আনলো। সে মাথা নত করে আবারও নীরব হয়ে বসল। তার ভেতরে ভেতরে লুকিয়ে রাখলো তার সব অস্থিরতা, সব না বলা অনুভূতি। সারা দিনটা অদ্ভুতভাবে শান্ত কেটেছিল। সকালে নাস্তার টেবিলে বসে রিমি এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিল। হামজা ভাই যথারীতি শান্ত ও ঠান্ডা গলায় দু একটা কথাই বলেছিলেন, তারপর তাড়াহুড়ো করে বের হয়ে গেলেন। রিমি ভেবেছিল হয়তো দুপুর নাগাদ তিনি ফিরে আসবেন, কিংবা অন্তত বিকেলে সে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। কিন্তু সেদিন যেন অন্যরকম ছিল। বিকেল গড়িয়ে সন্ধে হলো, সন্ধ্যা থেকে রাত, অথচ তিনি আর বাড়ি ফিরলেন না। একটা ঘন্টা পেরোচ্ছিল, কিন্তু প্রতিবার ঘড়ির কাঁটা যখন সামনে এগিয়ে যাচ্ছিল, রিমির ভেতরের অস্থিরতাটাও যেন বেড়ে যাচ্ছিল। রাত যখন 11টা বাজলো, তখনও তার কোনো খোঁজ নেই। রান্নাঘর অন্ধকারে ডুবেছিল, শুধু টেবিলের ওপরের আলোটা জ্বলছিল। রিমি একা একা খাবার টেবিলে বসে ভাত খাচ্ছিল। চারপাশে একদম নীরবতা, শুধু ঘড়ির কাঁটার টিক টিক শব্দটা যেন অস্বাভাবিকভাবেই জোরে শোনা যাচ্ছিল। সেই শব্দে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে উদ্দেশ্য করে বলছে, সে তো আসবে না, তুমি শুধু ওই অপেক্ষায় আছো। ভেতরে ভেতরে এক অকারণ বিরক্তি জমে উঠছিল। একসময় নিজের মনেই বিড়বিড় করে বলল,
নিশ্চয়ই জয়ী আপুর কাছে গিয়েছে, অন্যথায় এত রাতে ফেরার কী কারণ থাকতে পারে? কথাটা উচ্চারণ করার সাথে সাথেই বুকের ভেতর হঠাৎ একটা কষ্টের ঢেউ এসে আছড়ে পড়ল। চোখের কোণটা হালকা ভিজে গেল। রাগ আর কষ্টে মনে মনে ঠিক করলো আজ আর হামজা ভাইয়ের ঘরে গিয়ে ঘুমাবে না, নিজের ঘরে শুয়ে পড়বে। তখন রাত প্রায় 12টা। রিমি অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে আছে, তবুও ঘুমের নামগন্ধ নেই। নরম চাদর গায়ে জড়লো, শরীরের ভেতরে এক অদ্ভুত শূন্যতা ভর করছে। জানালার ফাঁক দিয়ে বাইরে রাতের আকাশ দেখা যায়। পূর্ণিমার আলো ঢুকে বিছানার পায়ের দিকে সাদা ছোপ ফেলছে, কিন্তু সেই আলো তাকে শান্তি দিচ্ছিল না, বরং একটা অদ্ভুত ভয়ের আবহ তৈরি করছিল। সে এপাশ ওপাশ করছে। বালিশটা একবার উল্টে রাখলো, আবার সোজা করলো, কখনো গায়ে কাঁথা টেনে জড়িয়ে নিল, কখনো পায়ের দিকে ঠেলে দিল, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। এমন সময় তার কানে এলো অদ্ভুত একটা শব্দ। মনে হলো বিছানার পাশে কেউ হাঁটছে, ধীর ভারী পদক্ষেপে কারো হাঁটার শব্দ। হঠাৎ তার হৃৎপিণ্ড দ্রুত কাঁপতে শুরু করলো। বুকের ভেতর ধুকপুকানিতে মনে হচ্ছিল শরীরটা ফেটে যাবে। সে চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো, কিন্তু আধো অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা গেল না। তবুও মনে হলো কালো একটা ছায়া মানুষের মতো ধীরে ধীরে হাঁটছে, বিছানার পাশে হেঁটে গিয়ে আবার ফিরে আসছে। রিমির হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে সে দ্রুত চাদর মুড়ি দিল মাথায়, মনে মনে বারবার, না না, আমি ভুল দেখেছি, এসব আমার মনের ভুল, এটা সত্যি না। কিন্তু কান তো তার কথা মানতে চাইল না। হঠাৎ শোনা গেল সোফা আর ছোট্ট টি টেবিল নড়ছে, যেন কেউ সেগুলো টেনে বাইরে নিয়ে যাচ্ছে। কাঠ ঘষা লাগা তীক্ষ্ণ শব্দ ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে ছড়িয়ে পড়ল, একদম কর্কশ অস্বস্তিকর শব্দ। কিছুক্ষণ পর আবার মনে হলো সোফা আর টেবিল যেন ভেতরে টেনে আনা হচ্ছে। রিমির বুকের ধকপক বেড়ে গেল আরো, বেড়ে গেল আরো। শরীরের প্রতিটা স্নায়ুতে কাঁপুনি শুরু হলো। হঠাৎ শব্দ থেমে গেল, কিন্তু সেই শান্তির পরিবর্তে আবার অন্যরকম ভয়ের আবহাওয়া তৈরি হলো। এবার ওয়াশরুমের দিক থেকে ভেসে এলো পানির শব্দ, যেন কল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে খালি বালতির তলায় পড়ছে, টুপ টুপ টুপ। প্রতিটা ফোঁটা পড়ার সাথে সাথে মনে হচ্ছিল তার মেরুদণ্ড বেয়ে বরফ ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। সে তখন আর নিজেকে সামলাতে পারল না, মনে মনে শক্ত করে ঠিক করলো, না, আমি আর একা থাকবো না, এক্ষুনি অন্য ঘরে যাব। এক মুহূর্ত দেরি না করে রিমি বিছানা থেকে নেমে দৌড়ে গেল পাশের ঘরে, হামজা ভাইয়ের ঘরে। দরজা আধ খোলা ছিল। সে নিঃশব্দে ভেতরে ঢুকে গেল। ঘরে নরম আলো জ্বলছিল। সে আলোয় দেখা গেল হামজা ভাই গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে একরাশ ক্লান্তি, যেন সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা অবসন্ন হয়ে গেছে। বিন্দু মাত্র দেরি না করে রিমি বিছানায় উঠে গিয়ে তার পাশে শুয়ে পড়ল। তারপর বুকের ওপর শক্ত করে জড়িয়ে ধরল। তার আঙুলগুলো যেন অজান্তেই তার শার্টের কাপড় মুঠো করে ধরে ফেলল, যেন এই মানুষটিকে আঁকড়ে ধরা ছাড়া তার বাঁচার আর কোনো উপায় নেই। হঠাৎ বুকের ওপর কারো হাতের উষ্ণতা অনুভব করতেই হামজা ভাই চমকে উঠলেন। তিনি আধো ঘুমের মধ্যে চোখ মেলে তাকালেন, দেখলেন রিমি ভয়ে কাঁপতে কাঁপতে তার বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। মুখে ভয়ের ছাপ, ঠোঁট কাঁপছে, বুক ধরফর করছে। তিনি দ্রুত বেডসাইড ল্যাম্পটা জ্বালালেন। আলোতে স্পষ্ট দেখা গেল রিমির চোখে পানি চিকচিক করছে। হামজা ধীরে ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বললেন, কি হয়েছে রিমি, তুই এত ভয় পাচ্ছিস কেন? এই রুমে ভূত আছে, আমি দেখেছি, কালো ছায়া, আমি সেখানে যাব না, আমি আপনার সাথে থাকবো। তার কণ্ঠে আতঙ্ক এতটাই সত্যি ছিল যে বোঝাই যাচ্ছিল সে কিছু একটা দেখেছে, অন্তত বিশ্বাস করছে যে দেখেছে। হামজা তার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বললেন, ভূত বলে কিছু নেই রিমি, এটা তোর মনের ভুল। ভয় পেলে এমনই লাগে। রিমি মাথা নেড়ে শিশুর মতো জোরে বলল, না ভাইয়া, এটা ভুল না, আমি দেখেছি সোফা টানার শব্দ, টেবিল নড়ছে, তারপর পানির শব্দ, আমি সব শুনেছি, আমি সেখানে যাব না। হামজা একটু থেমে হালকা দীর্ঘশ্বাস ফেলেন, তারপর
ঠোঁটে হালকা হাসি এনে বললেন, আচ্ছা ঠিক আছে, ধরলাম তুই ভূত দেখেছিস। ভূত দেখে তো তুই মনে হয় এভারেস্ট জয় করে ফেলেছিস। এখন চুপচাপ ঘুমা, আর আমাকে ঘুমাতে দে। তার কথায় হালকা ঠাট্টা থাকলেও কণ্ঠে ভরসার সুর ছিল। রিমি কিছু না বলে আরও শক্ত করে হামজার বুকের সাথে লেপ্টে রইল। তার শরীরের উষ্ণতা যেন তাকে নিরাপত্তার বর্মে মুড়ে ফেলল। কিছুক্ষণ আগের সেই ভয় আতঙ্ক সব মিলিয়ে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুকই তার একমাত্র আশ্রয়, সব ভয়ের বিরুদ্ধে এক অদৃশ্য প্রাচীর। হামজা তার চুলে হাত বুলিয়ে দিলেন। ধীরে ধীরে রিমির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো, চোখ দুটো ভারী হয়ে এলো। তিনি ল্যাম্পটা নিভিয়ে দিলেন। বাইরে তখনও হাওয়ার হালকা শো শো শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু রিমি আর সেসব নিয়ে ভাবল না। হামজা ভাইয়ের বুকে লেপ্টে থেকে অচিরেই গভীর ঘুমে তলিয়ে গেল। সেই রাতে তার মনে হলো, এই মানুষটার সাথে থাকলে পৃথিবীর সব অন্ধকার, সব ভয় আমাকে ছুঁতে পারবে না। ফজরের আজানের মিষ্টি সুর ভেসে এলো দূর থেকে। ভোরের স্নিগ্ধ বাতাসে ভরে উঠল চারদিক। মসজিদের মাইকে আজানের ধ্বনি শুনে হামজার ঘুম ভাঙল। ঘুম ভাঙতে টের পেল বুকে ভারী কিছু চাপা আছে। চোখ খুলেই গত রাতের ঘটনা মনে পড়ল। রিমি মেয়েটা তখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার নিঃশ্বাস হামজার বুকে লেগে আসছে, যেন ছোট্ট একটা শিশু বুক আঁকড়ে ধরে ঘুমোচ্ছে। হালকা আলোয় রিমির অবিন্যস্ত চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। শাড়িটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, ফর্সা কোমর আর পেট উন্মুক্ত হয়ে আছে। কাল রাতে কান্না করার কারণে চোখের কাজল ছড়িয়ে মুখে দাগ পড়েছে। চুল এলোমেলো হয়ে মুখের অর্ধেক ঢেকে রেখেছে, কিন্তু এই এলোমেলো অবস্থাতেও মেয়েটা অদ্ভুতভাবে সুন্দর লাগছিল। হামজা ধীরে ধীরে হাত বাড়িয়ে রিমির মুখের ওপর থেকে চুল সরিয়ে কানের পিছে দিল। মনে মনে ভাবল, গতকাল সন্ধ্যায় মেয়েটা আমার সামনে আসতে কি ভীষণ লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, অথচ এখন আমার বুকে মাথা রেখে কি সুন্দর মতো ঘুমাচ্ছে। যদি ঘুম ভেঙে নিজেকে অবস্থা দেখে, লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। সে চারপাশে তাকালো। বাইরে থেকে ভোরের আলো আসছে। আজান শেষ হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। নামাজ পড়তে যাওয়ার দরকার, কিন্তু সমস্যা হলো রিমি। তাকে কি ডাকবে নাকি ঘুমোতে দেবে? অনেকদিন পর তো শান্তিতে ঘুমিয়েছে মেয়েটা। হামজা চুপি চুপি তার হাত সরাতে চেষ্টা করলো, কিন্তু হঠাৎই রিমি আধো ঘুমের ভেতরেই আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরে বলল, উঠছো কেন? আর একটু থাকো না। তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে কতদিন পর এমন ভালো ঘুম হলো। প্লিজ আর একটু থাকো। হামজা অবাক হয়ে তার দিকে তাকালো। চোখ এখনো বন্ধ, কিন্তু কণ্ঠে একরাশ প্রশান্তি। মনে হলো রিমি এভাবে কথা বলছে নিজের অজান্তেই। সে নরম স্বরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নামাজ পড়তে যেতে হবে। কথা শুনে রিমির চোখ হঠাৎ খুলে গেল। নিজেকে এমন অবস্থায় দেখে চমকে উঠল। তড়িঘড়ি করে উঠে বসলো, শাড়ি ঠিক করতে লাগলো। চোখ মুখ লাল হয়ে গেছে লজ্জায়। গলা কাঁপিয়ে বলল, আপনি এখানে কেন? আমার কাছে কেন এসেছেন? নিশ্চয়ই সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনি আসলে খুব খারাপ মানুষ। হামজার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। গলা ভারী করে বলল, জাস্ট শাট আপ। বাজে কথা বন্ধ করো। আমি তোর কাছে না, বরং তুই আমার কাছে এসছ। ভালো করে চারপাশে তাকিয়ে দেখো। এটা সেই রুম নয় যেখানে তুই ছিলে। তুই নিজেই গত রাতে ভূতে ভয় পেয়ে এই রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, আর এখন ওটা আমাকে দোষ দিচ্ছিস? মেয়ে মানুষ বলে কি সবসময় নিজের ভুল ঠেকে দেবে? রিমি ভীষণ অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলো। আসলেই তো, গত রাতের প্রতিটা ঘটনা তার মনে পড়তে লাগলো। ভয় পেয়ে কান্না করতে করতে সে দৌড়ে এসেছিল হামজার কাছে, আর এখন লজ্জা সামলাতে গিয়ে উল্টো তাকে দোষ দিচ্ছে। সে কাঁপা কণ্ঠে বলল, সরি হামজা ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। হামজা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, ইটস ওকে, কিন্তু তোর শাস্তি তোলো রইল রাতের জন্য। তারপর আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিল। ওদিকে জোহরা বেগমও ফজরের নামাজ পড়ে জায়নামাজ গুটিয়ে রাখছিলেন। নামাজ শেষে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। আলমারির ভেতরে সুন্দরভাবে সাজানো রঙিন শাড়ি আর সোনার গয়নার বাক্স বের করে আনলেন।
গয়নাগুলো হাতে নিয়ে চুপচাপ বসে রইলেন। চোখে মুখে অদ্ভুত এক কষ্ট আর অভিমান। গলায় বিড়বিড় করে বললেন, এই শাড়ি গহনা কত শখ করে আমার ছেলের বউয়ের জন্য কিনে রেখেছিলাম। ভেবেছিলাম একদিন নিজ হাতে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলব, কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল। এখন নাকি ওই উড়ে এসে জুড়ে বসা মেয়েটাকেই সব দিতে হবে। এদিকে রিমি শাওয়ার নিয়ে বের হলো। ভেজা চুল কাঁধে ছড়িয়ে আছে, শরীরে হালকা সুগন্ধি সাবানের গন্ধ। ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়েছিল আয়নার সামনে, হাতে শাড়ি নিয়ে পরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল হামজা। রিমি চমকে উঠল। তাড়াতাড়ি করে শাড়িটা ওড়নার মতো গায়ে জড়িয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। শরীর কেঁপে উঠছিল লজ্জায়। এই অবস্থায় মেয়েটাকে দেখে হামজার বুকের ভেতর কেমন যেন ধাক্কা গেল, গলা শুকিয়ে গেল। এক ঢোক গিলে নরম অথচ গম্ভীর স্বরে বলল, তোর কোনো কমন সেন্স নেই? চেঞ্জ করার জন্য ওয়াশরুম আছে, বেডরুমে চেঞ্জ করতে হলে অন্তত দরজাটা লক করে রাখতে পারতি। এখন যদি আমার জায়গায় বাবা বা অন্য কেউ ঢুকতো তাহলে কি হতো? নাকি আমার হাতে শাড়ি পরতে চাস? দে, আমি পরিয়ে দিই। রিমি তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে জবাব দিল, আমার কমন সেন্স না থাকলেও আপনারও নেই। আপনারও উচিত ছিল নক করে ঢোকা। হামজা তার কথায় কিছু না বলে রিমির সামনে এসে দাঁড়ালো। তারপর হালকা হেসে বলল, আচ্ছা দাঁড়া, ঘুরে দাঁড়া দেখি, আমি শাড়ি পরিয়ে দিই তোকে, তোর শখটা পূরণ করি। রিমি বিস্মিত চোখে তাকালো। আমি কেন আপনার কাছে শাড়ি পরবো? আপনি শাড়ি পরাতে পারেন। না পারার কি আছে, খুব কঠিন কিছু না। রিমি তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে জবাব দিল। হামজা তার কথায় কিছু না বলে রিমির সামনে এসে দাঁড়ালো। তারপর হালকা হেসে বলল। রিমি বিস্মিত চোখে তাকালো। কথা শেষ না হতেই হামজা শাড়ির আঁচল হাতে নিয়ে এগিয়ে এলো। রিমিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। ধীরে ধীরে শাড়ির একটি প্রান্ত তার কোমরে গুজে দিল। হঠাৎ কোমরে তার হাতের ছোঁয়া পেতেই রিমির শরীর শিউরে উঠল, মাথা ঘুরে উঠল, বুকের ভেতর কাঁপুনি বাড়তে লাগলো, যেন বিদ্যুতের ঝলক শরীর জুড়ে খেলে গেল। সে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ঠোঁট শুকিয়ে গেল, শব্দ বের হলো না। হামজা মুচকি এসে তাকালো রিমির মুখের দিকে। তার গাল লাল হয়ে উঠেছে, চোখ নিচু, শ্বাস প্রশ্বাস দ্রুত। মেয়েটার এই লাজুক রূপ দেখে তার ভেতরেও অদ্ভুত এক আলোড়ন জেগে উঠল। ধীরে ধীরে শাড়ির ভাঁজ গুছতে লাগলো, পিন দিয়ে আঁচল ঠিক করলো। কাজ করতে করতেই মনে হলো এ যেন কোনো সাধারণ দায়িত্ব নয়, বরং দুজনের মধ্যে এক অজানা টান, অজানা অনুভূতি। শাড়ি পরা শেষ হলে রিমি লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। কিছু বলতে চাইল, কিন্তু কণ্ঠস্বর আটকে গেল গলায়। হামজা মৃদুস্বরে বলল, এবার আয়না দেখে নে ঠিকঠাক হয়েছে কিনা। রিমি আয়নায় তাকিয়ে দেখলো, হ্যাঁ, শাড়িটা সুন্দরভাবে পরানো হয়েছে, কিন্তু তার নিজের চোখ মুখ লজ্জায় আর কেমন যেন আলোড়িত হয়ে উঠেছে। হামজা ঠোঁটে মুচকি হাসি নিয়ে মনে মনে বলল, মেয়েটা যতই একঘুয়ে আর বেয়ারা হোক না কেন, যখন লজ্জা পায় তখন সত্যিই খুব সুন্দর লাগে। রিমি চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু ভেতরে ভেতরে তার বুক কাঁপতে লাগলো। কেন জানি সে নিজেও উত্তর খুঁজে পেল না। রিমি চুপচাপ বসে আছে, তার চোখে লজ্জার ছায়া, আবার মনে ভর করেছে অদ্ভুত ভয়। সকালবেলার ঘটনা বারবার মনে পড়ছে। হামজা ভাই যখন শাড়ির কুচি গুজে দিচ্ছিল, তখন তার বুক ধরফর করছিল, সেই সঙ্গে আবার ভয় হচ্ছিল যদি সত্যি হামজা ভাই তার উপর রাগ করে বসেন। হামজা তখন শান্ত গলায় বলেছিলেন, মেয়ে জাতির একটা দোষ আছে জানিস, এর ওভার থিঙ্কিংয়ে খুব স্মার্ট। সত্য মিথ্যা যাচাই না করে নিজের মতো করে কল্পনা করে নেয়, ঠিক যেমনটা তুই করেছিস। রিমি চুপ করে বসেছিল। হামজা আরও বললেন, জুইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমাকে পছন্দ করত, কিন্তু ওর আবেগের কারণে হঠাৎ জড়িয়ে ধরে ফেলেছিল। এর মধ্যেই তুই দরজা উকি দিয়ে আমাদের দেখে মনে মনে হাজারটা ভাবনা ভেবে ফেলেছিস। আমি না বললেও তোর চোখ মুখ সব বলে দিচ্ছিল। আমি কিচ্ছু ভাবিনি। হামজা ঠোঁটে হালকা তাচ্ছিল্যের শাসি টেনে বললেন, ভাবিস নি? তোর চোখই তো আমাকে বলে দিয়েছে তুই কেমন করে আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছিস। খুব বেয়াদব হয়েছিস। রিমি কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। সরি হামজা ভাই, আর কখনো এমন হবে না।
হামজা তখন শাড়িতে কুচি দিতে দিতে এক মুহূর্ত রিমির দিকে তাকালেন। চোখে মায়া ছিল, আবার একটু কড়া ভাবও। অন্যায় করেছিস, শাস্তি তো পেতেই হবে। রিমি হাত জোর করে বলল, এবার মতো ক্ষমা করে দিন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো দিন এমনটা হবে না। কিছুক্ষণ হামজা চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর হাতের কুচিগুলো রিমির হাতে দিয়ে বললেন, গুজে নে। রিমি লজ্জায় কেঁপে উঠে বলল, কোথায়? হামজা চোখের ইশারায় জায়গাটা বুঝিয়ে দিলেন। রিমি মুখ লাল করে নিচের দিকে তাকিয়ে রইল। মনে হলো সে এত বোকা কবে থেকে হয়ে গেল। হামজা হেসে বললেন, রাতের শাস্তি পাবি, তৈরি থাক আজকে রাতের জন্য। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। রিমি তখনও লজ্জায় লাল মুখ ঢেকে বসে রইল। তার বুকের ভেতর যেন প্রজাপতি উড়ছিল। সারাদিন রিমির মাথায় একটাই কথা ঘুরছিল, রাতে কি হতে যাচ্ছে। সে যতই নিজেকে বোঝাতে চাইছিল, ভয় আর লজ্জা একসাথে তাকে পেয়ে বসছিল। রাত 12টা। চারিদিকে বৃষ্টির শব্দে পরিবেশ যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ছে, বাতাসে শীতল একটা আমেজ। রিমি বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে ঘুমের ভান করছে, কিন্তু বুক ধরফর করছে। হঠাৎ দরজার হালকা শব্দ পেল। কেউ আস্তে আস্তে ভেতরে ঢুকলো। রিমি বুঝতে পারল হামজা। হামজা ধীরে দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে গেলেন। তার উপস্থিতি রিমির শ্বাস প্রশ্বাস আরও দ্রুত করে তুলল। বিছানার পাশে এসে কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে থাকলেন তিনি। তারপর হাত বাড়িয়ে লাইট নিভিয়ে দিলেন। হঠাৎ রিমি ঠোঁটে উষ্ণ স্পর্শ পেল, বুক ধরফর করে উঠল। সে চোখ খুলতেই দেখল হামজা। হামজা গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোকে বলেছিলাম আজকে শাস্তি দিব, তবে ভয় পাবি না। আজকের শাস্তি হবে আমার আদরের শাস্তি। রিমি কেঁপে উঠল, মুখে কোনো কথা এলো না। হামজা ধীরে তার হাত ধরে বললেন, ভুল বোঝাবুঝির সম্পর্ক ভাঙে আর ভালোবাসার সম্পর্ক জোড়ে। তুই আমাকে ভুল বুঝেছিলি, কিন্তু আমি তোকে ঘৃণা করিনি। আমি শুধু চাই তুই আমাকে বিশ্বাস কর। রিমির চোখে পানি এসে গেল। সে কাঁপা গলায় বলল, আমি আপনাকে সত্যি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনি জুই আপুর সাথে সম্পর্ক রেখেছেন। তখন আমার ভেতরটা হাহাকার করে উঠেছিল। আমি নিজেকে খুব ছোট মনে করেছিলাম, কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম। হামজা তার চোখের পানি মুছে দিয়ে বললেন, আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই রিমি। অন্য কেউ পাশে দাঁড়ালেও তুই আমার মনের ভেতরে যে জায়গা আছিস, সেখানে আর কাউকে ঢুকতে দেব না। বৃষ্টির শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। বাইরের প্রকৃতি যেন তাদের কথার সাক্ষী হয়ে উঠেছিল। রিমি চোখ নিচু করে ধীরে বলল, আপনি আমার প্রতি এমন যত্নশীল, অথচ আমি আপনাকেই ভুল বুঝলাম। আমি খুব খারাপ। হামজা মুচকি এসে বললেন, বোকা মেয়ে। ভালোবাসা মানে তো মাঝে মাঝে ভয় পাওয়া, সন্দেহ করা, আবার মান অভিমান করা। এগুলো তো প্রমাণ করে তুই আমাকে হারানোর ভয় পাচ্ছিস। তোর এই ভয়ই বলে দিচ্ছে তুই আমাকে ভালোবাসিস। রিমি চুপ করে গেল, চোখ নামিয়ে বিছানার চাদরে আঙুল চালাতে লাগলো। হামজা তার মুখটা আলতো হাতে তুলে বললেন, চোখে চোখ রাখিস। আজকে রাতে আমি চাই তুই শুধু আমাকে অনুভব করিস। বাইরের বৃষ্টির মতো তুই ঝরে পড়িস আমার কাছে। রিমি কিছু বলতে পারল না, শুধু চোখ ভরে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ভরে উঠল ভালোবাসার এক অদ্ভুত আবেগে। হামজা ধীরে তার শাড়ির আলগা করে বিছানার পাশে সরিয়ে রাখলেন। রিমির মনে হচ্ছিল সে পুরোপুরি হারিয়ে যাচ্ছে হামজার স্পর্শে, কিন্তু সেই হারিয়ে যাওয়ার ভেতরেই ছিল নিরাপত্তা, ছিল ভালোবাসা, ছিল আপনত্বের উষ্ণতা। রিমি অনুভব করছিল হামজার মিষ্টি ভালোবাসা। বৃষ্টির শব্দ, ঘরের অন্ধকার, দুজন মানুষের নিঃশ্বাস প্রশ্বাস এক হয়ে যাচ্ছিল। কোনো শব্দের দরকার ছিল না, চোখের ভাষা, স্পর্শের উষ্ণতা আর ভেতরের আবেগই বলছিল হাজারটা অজানা কথা। হামজা যেন তাকে নতুন করে নিজের করে নিলেন। আর রিমি মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে সে আর কোনোদিন হামজাকে ভুল বুঝবে না, সন্দেহ করবে না। বাইরের পৃথিবী তখনও বৃষ্টির স্রোতে ভিজছে, আর ভেতরের পৃথিবী ভিজে যাচ্ছে দুজনের ভালোবাসায়। রিমি হামজার বুকে মাথা রেখে বলল,
হামজা ভাই, আপনি কি জানেন আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল, আমি মনে করি। হামজা তার কপালে আলতো চুমু খেয়ে বললেন, আজ থেকে তুই শুধু আমার। কোনো ভয় নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, শুধু ভালোবাসা অনুভব কর। রিমি চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ভেতরে তাদের দুজনের ভালোবাসা তখনও ভিজে রইল অমলিন স্মৃতিতে। রাত গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও হালকা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বিছানার একপাশে হামজা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার শ্বাস প্রশ্বাসের শান্ত শব্দ ঘরে মিশে আছে, কিন্তু রিমির চোখে ঘুম নেই। তার বুকের ভেতরে অদ্ভুত এক ভার জমে আছে, চোখ দুটো বারবার ভিজে উঠছে। সে হামজার বুকে মাথা রেখে শুয়ে আছে বটে, কিন্তু মনে হচ্ছে তাদের মাঝে এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে। অনেক কথা জমে আছে ঠোঁটে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তার কান্না চেপে রাখা গেল না। বুক ফাটা হাহাকারের মতো করে কান্না বেরিয়ে এলো। সে ঠোঁট চেপে রাখার চেষ্টা করলো, তবু কান্নার শব্দ বেরিয়ে গেল। হামজা ধীরে ধীরে নড়ে উঠল। প্রথমে ভেবেছিল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু চোখ খুলতেই বুঝল তার বুকে মাথা রাখা রিমি ডুকরে কাঁদছে। জান, এভাবে কাঁদছিস কেন? তোর শরীর খারাপ লাগছে? ব্যথা করছে নাকি? তার কণ্ঠে ছিল রিমির জন্য ভয়। সে তাড়াহুড়ো করে রিমির কপালে হাত রাখল। রিমি চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলল, না, শরীর খারাপ না, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না? আমাদের এই দূরত্ব, শরীরের ঘনিষ্ঠতা থাকলেও মনে একটা দূরত্ব আছে। আপনি আমাকে শুধু দায়িত্ব মনে করেন, ভালোবাসেন না। কথাগুলো বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ল রিমি। হামজা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আলতো করে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে কপালে নরম করে একটি চুমু দিল। পাগলি, কে বলেছে আমি তোকে ভালোবাসি না? তুই জানিস না আমি ছোটবেলা থেকে কাকে ভালোবেসে আসছি? সারা জীবন মনে প্রাণে শুধু একজন মানুষকে চাইছি, আর সে আর কেউ না, সে তুই। রিমি হকচকিয়ে উঠে বসল। কি? আপনি আমাকে? তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল, যেন নিজের কানে শোনা কথাটা বিশ্বাস করতে পারছে না। হামজা হেসে মাথা ডালল। হ্যাঁ জান, ছোটবেলা থেকে তোকে দেখছি, তোকে চিনেছে, তোকে নিয়ে স্বপ্ন দেখেছে। তোর হাসি, তোর চুপ থাকা, এমনকি তোর রাগ, সবকিছু আমার কাছে অমূল্য ছিল। আমি কখনো কাউকে বলিনি, কিন্তু ভিতরে ভিতরে আমি শুধু তোকে নিয়েই ভেবেছি। রিমি হাঁ করে তাকিয়ে আছে। তার কাপা ঠোঁট দিয়ে কোনো কথায় বের হচ্ছিল না। হামজা ধীরে ধীরে বলতে লাগলো, তুই জানিস, আমার জন্য বিদেশে বড় চাকরির সুযোগ এসেছিল। অনেকে বলেছিল চলে যেতে, টাকা রোজগার করতে, কিন্তু আমি চাইনি, কারণ আমি জানতাম তুই এখানেই থাকবি। আমি তোকে ছেড়ে কোথাও যেতে চাইনি, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি নিয়েছি। যদিও এটা আর্থিকভাবে তত ভালো ছিল না, কিন্তু আমার কাছে তোর কাছাকাছি থাকাটাই বড় ছিল। এই কথাগুলো শুনে রিমির বুক কেঁপে উঠল। চোখ ভিজে গেল নতুন করে। তার মনে হলো পৃথিবীর সব থেকে সুখী মেয়ে সেই। সে কেঁপে কেঁপে বলল, আপনি আপনি এতদিন এসব কিচ্ছু কেন বলেননি? ভালোবাসা সবসময় মুখে বড় লাগে না। আমি চেয়েছিলাম কাজের মাধ্যমে প্রমাণ করতে, তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু হয়তো তুই ভুল বুঝেছিস। আজ ভাবলাম কারণ আর সহ্য হলো না তোকে কাঁদতে দেখে। রিমির চোখে ভেসে উঠল ছোটবেলার কিছু দৃশ্য। রিমির মনে পড়ল ছোটবেলায় একদিন বৃষ্টির ভেতর স্কুল থেকে ফেরার পথে হামজা ছাতা দিয়ে বৃষ্টি থেকে তাকে বাঁচিয়েছিল। সে নিজে ভিজেছিল, কিন্তু রিমির মাথায় একটা ফোঁটাও পড়তে দেয়নি। তখন রিমি ভেবেছিল হামজা ভাই আমাকে বোনের মতো দেখে, কিন্তু আজ বুঝল সে বোন নয়, ভালোবাসার মানুষ হিসেবেই তাকে দেখেছিল। আরেকদিন পরীক্ষায় রিমি খারাপ করলে সে কেঁদে ফেলেছিল। হামজা তখন বলেছিল, কাঁদিস না, তুই বড় হয়ে একদিন অনেক ভালো করবি। সেই কথা আজও রিমির কানে বাজে। ছোটবেলার আরও কিছু হামজার দেওয়া সান্ত্বনা, সেই যত্ন, সবই যে ভালোবাসারই অংশ ছিল, সেটা আজ বুঝল। রিমি আর থাকতে পারল না। সে হামজার বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আপনি জানেন না
আমি কতবার ভেবেছি আমি আপনাকে হারাবো। আমি ভয় পেতাম আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। হামজা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। পাগলি, তুই তো সবসময় আমার, আমি কখনো তোকে ছেড়ে যাব না। তারপর তারা কিছুক্ষণ নীরব থাকলো। বাইরে হাওয়া বইছিল, জানালার পর্দা দুলছিল, কিন্তু তাদের মনে তখন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। রিমির চোখে পানি শুকিয়ে গেল, ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। সে ভাবল, যে মানুষটাকে ছোটবেলা থেকে হামজা ভাই বলে চিনতাম, সেই মানুষটাই এত বছর ধরে আমাকে ভালোবাসে। আমি আজ পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। সেই রাতে আর কোনো দুঃখ ছিল না। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুমটা ছিল শান্তির, ভালোবাসার, স্বপ্নের। ভোরের আলো আসছে, জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ ঢুকল। রিমি আদো ঘুমিয়ে চোখ মেলল। তার বুকের ওপর হামজার হাত শক্ত করে রাখা, যেন সে ভয় পাচ্ছে প্রিয় মানুষটা আবার হারিয়ে যাবে। রিমি আলতো করে তার হাতের উপর নিজের হাত রাখল, ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল, যত কষ্টই আসুক আমি এই মানুষটার হাত ছাড়ব না। হামজা ঘুম থেকে জেগে মৃদু হাসল। সকাল হয়েছে জান, কেমন লাগছে আজ? আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হামজা তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কারণ তুই আসলেই তাই, তুই আমার পৃথিবী। এবার রিমির চোখে পানি এলো, তবে সেটা আনন্দের অশ্রু। সকালবেলা ঘুম ভাঙতেই হামজা দেখল প্রতিদিনের মতন আজও রিমি তার বুকের ওপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এই দৃশ্যটা তার জন্য অন্যরকম শান্তির, অন্যরকম ভালো লাগার। অথচ একটা সময় ছিল তার মায়ের কথায় মেয়েটাকে কত কষ্ট দিয়েছিল। হামজার মা কতবার যে হামজাকে বলেছিলেন, এই মেয়ের কাছ থেকে দূরে থাক, ওর চরিত্র খারাপ, সংসারের জন্য ভালো কিছু হবে না, উল্টো অশান্তি বাড়বে। হামজা তখন চুপচাপ মায়ের কথা শুনে যেত। মায়ের ভয়ঙ্কর কড়া স্বভাবের কারণে উল্টো কোনো জবাব দিতে পারত না, কিন্তু মনের ভেতর যেটা হতো সেই রাগটুকু সে মাঝে মাঝে রিমির উপর দেখাতো। অকারণে কথা শোনাতো, অপমান করত, কষ্ট দিত। কিন্তু সময়ের সাথে সে বুঝতে পারল এইভাবে চলতে থাকলে রিমি হয়তো সত্যি তার থেকে দূরে সরে যাবে, আর সেটা সে একেবারেই চাইছিল না। তাই বাবার দেওয়া বিয়ের প্রস্তাব সে বিনা দ্বিধায় লুফে নিল। বিয়ের কয়েক মাসের মধ্যেই হামজা যেন একেবারে অন্য মানুষে পরিণত হলো। রিমি প্রথমে অবাক হতো, যে মানুষটা সবসময় রাগী আর দূরত্ব বজায় রেখে চলতো, আজ সেই মানুষটাই সবচেয়ে যত্নশীল স্বামী। কলেজে যাবার সময় নিজে হাতে ব্যাগ গুছিয়ে দেয়, রাস্তায় গাড়ি চালিয়ে নিজের সাথে নিয়ে যায়। রিমি যদি চুপচাপ থাকে, সঙ্গে সঙ্গে এসে বলে, কি হলো জান, মন খারাপ করেছ? রিমি যতই ছোট বড় আবদার করুক সব পূরণ করে দেয়। মাঝে মাঝে তার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। এমনকি মামিও বদলে গেছে। যে চোখে একসময় তুচ্ছতাচ্ছিল হিসেবেই দৃষ্টি ছিল, আজ সেখানে শুধু স্নেহ। রান্নাঘরে গিয়ে রিমিকে কাজ শেখান, গল্প করেন। আস্তে আস্তে রিমি বুঝল এই বাড়িটায় তার নিজের আশ্রয়। তবে আজ সকাল থেকে শরীরটা কেমন যেন অদ্ভুত লাগছিল রিমির। মাথা ঝিমঝিম করছে, সবকিছু যেন ঘুরছে। ভেবেছিল হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু দুপুরে খাবারের সময় অবস্থা আরও খারাপ হলো। ডাইনিং টেবিলে ভাত, ডাল, মাছ ভাজি, মুরগির ঝোল সাজানো ছিল। সাধারণত মাছ ভাজি দেখলে তার জিভে পানি চলে আসে, কিন্তু আজ গন্ধটা নাকে আসতেই পেটের ভেতর কেমন যেন করে উঠল। গলার ভেতর শুকিয়ে গেল, আর মনে হলো পেটের ভেতরের সবকিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে। প্লেট দূরে সরিয়ে দৌড়ে বেসিনে গিয়ে হড়হড় করে বমি করল। হামজা চমকে উঠে তার নাম ধরে ডাকতে ডাকতে পাশে সেও দৌড়ে গেল। রিমি, কি হলো? হামজা শক্ত করে কাঁধ চেপে ধরলেন যেন পড়ে না যায়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে রিমির মাথা ঝিমঝিম করে এলো, শরীর ঢলে পড়তে লাগলো। জান, সাবধানে বলেই হামজা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বিকেলের দিকে কিছুটা সুস্থ বোধ হলো। হামজা তখন বাইরে জরুরি কাজে গেছেন। রিমি বিছানায় আধশোয়া।
তখন মামি ধীরে ধীরে ঘরে ঢুকলেন, মুখে রহস্যময় হাসি। রিমি, ওর তো একটু কাজ করতে হবে। কি কাজ মামি? কোনো উত্তর না দিয়ে মামি হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন। পকেট থেকে বের করলেন একটা ছোট্ট কি যেন বের করলেন। এই জিনিসটা ব্যবহার কর, যেমনটা বলছি সেভাবে। হাতে ছোট্ট এক প্লাস্টিকের স্টিক ধরিয়ে দিলেন। রিমি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? তুই যা বললাম কর, পরে সব বুঝবি। রিমি মামি যেভাবে বলেছেন সেভাবে করলো। কয়েক মিনিট পর ফলাফল দেখে যেন মাথা ঘুরে গেল, কিছুই বুঝতে পারছিল না। তাই ফলাফলটা মামিকে দেখিয়ে দিল। মামি চোখ মেলে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ মুখে আনন্দের ঝলক। আলহামদুলিল্লাহ, হায় আল্লাহ, এ তো খুশির খবর। তিনি রিমিকে জড়িয়ে ধরলেন। তুই মা হতে চলেছিস আর আমি দাদি। রিমির মাথায় যেন ঝড় বয়ে গেল, হাত পা কাঁপছে। বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি, আনন্দ, ভয় আর বিস্ময়ের মিশ্রণ। মামি ফিসফিস করে বললেন, এ খবর এখনই হামজাকে বলিস না, আমি নিজেই বলবো আর তার প্রতিক্রিয়াও দেখব। সন্ধ্যায় হামজা ফিরলেন। রিমি তখন চুপচাপ বসে আছে, চোখে মুখে অদ্ভুত এক লাজুক আভা। হামজা কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হলো জান, এখনো অসুস্থ লাগছে? না, ভালো আছি। রিমি মাথা নেড়ে উত্তর দিল, কিন্তু তার চোখের আলো দেখে হামজা যেন কিছুটা আন্দাজ করলেন। রাতের খাবারের পর মামি সবাইকে বসার ঘরে ডাকলেন। রহস্যময় হাসি নিয়ে বললেন, আজ আমি একটা খুশির খবর দিতে চাই। কি খবর মা? হামজা, তুই বাবা হতে চলেছিস। মুহূর্তেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হামজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তারপর আনন্দে ভরে উঠলেন। সে দৌড়ে গিয়ে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল। আশেপাশে যে মা, বাবা, দাদি এবং ছোট বোন রয়েছে তা সে ভুলেই গেল। রিমি, তুই আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিলে। রিমির চোখ ভিজে গেল আনন্দশ্রুতে। সবাই তাকে অভিনন্দন জানালো। মনে হলো এই মুহূর্তটায় তার জীবনের সেরা উপহার। যে বাড়িটা একসময় রিমির কাছে মেহমান হয়ে এসেছিল, আজ সেটাই তার কাছে সবচেয়ে উষ্ণ আশ্রয়। মামি রান্নাঘরে গুনগুন করে গান গাইছেন। তিনি এখন প্রায়ই রিমির পছন্দ মতো রান্না বান্না করে রিমিকে খাওয়াই। হামজা বারবার এসে জিজ্ঞেস করছেন, কিছু খেতে ইচ্ছে করছে? কিছু চাই? না, কিছু লাগবে না। তবুও হামজা নিশ্চুপ থাকলো না। তার পেটের ওপর হাত রেখে মৃদু স্বরে বলল, এখন থেকে শুধু তুমি একা নাও জান, আমার ভেতরে আরেকটা প্রাণ বেঁচে আছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের দুজনকে আমি সর্বদা আগলে রাখবো। রিমির বুক ভরে উঠল অদ্ভুত এক শান্তিতে। মনে হলো, হ্যাঁ, এই মানুষটাই তার জীবনের একমাত্র আশ্রয়। এভাবে শুরু হলো নতুন এক অধ্যায়। ভালোবাসা আর যত্নের সাথে যুক্ত হলো নতুন জীবনের প্রতীক্ষা। একটি ছোট্ট প্রাণ যে আসবে তাদের সংসার ভরিয়ে দিতে। রিমির দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। সংসারের প্রতিটি কোণায় যেন এখন শান্তি আর প্রশান্তির ছায়া নেমে এসেছে। পরিবারের সবাই তাকে খুব যত্ন করে, বিশেষ করে হামজা। সে যেন রিমিকে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে। যতটুকু ভালোবাসা, যত্ন, স্নেহ দেওয়া যায়, হামজা তাতে এক বিন্দুও কম রাখে না। রিমির ছোটোখাটো বায়নাও সে পূরণ করে দেয়। যদি রিমির মনে হতো আজ কাঁচা আম খেতে ইচ্ছে করছে, হামজা মুহূর্তের মধ্যেই বাজার থেকে কিনে আনতো। যদি রাতে রিমি বলতো আজ চায়ের সাথে বিস্কুট খেতে ইচ্ছে করছে, হামজা দেরি না করে কিচেনে ঢুকে যেত। রিমির মুখে সামান্য হাসি ফুটলেই হামজার মনে হতো তার নিজের জীবন আলোকিত হয়ে উঠেছে। এখন রিমির প্রেগনেন্সির শেষ পর্যায়ে। ডাক্তার আগেই বলে দিয়েছেন যে কোনো সময় সন্তান দুনিয়ায় আসতে পারে। দিন যত ঘনিয়ে আসছে, হামজার মনও তত অস্থির হয়ে উঠছে। সারা দিন রাত সে আল্লাহর কাছে একটাই দোয়া করে, হে আল্লাহ, আমার স্ত্রী আর সন্তানকে সুস্থ রাখুন, তাদের কষ্ট দূর করুন। হামজার এই নীরব দোয়া, তার চোখের মায়াভরা চাহনি আর অন্তরের অস্থিরতা দেখে রিমির বুক ভরে ওঠে আনন্দে। মাঝে মাঝে সে চুপি চুপি রান্না করে, কষ্ট নয়, আনন্দে। তার মনে হয় আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। সেদিন বিকেলে ঘরে এক ধরনের শান্ত পরিবেশ। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাস
পর্দা নাচিয়ে দিচ্ছে। রিমি বিছানায় হেলান দিয়ে বসেছিল, হাতে একটি তসবিহ, নামাজের পরে দোয়া পড়ছে। হামজা তখন কিচেনে গেছে রিমির জন্য খাবার আনতে। হঠাৎ করে রিমির পেটে তীব্র ব্যথা শুরু হলো। ব্যথার সাথে সাথে সে পেটে হাত দিয়ে কুঁকড়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো, চোখে পানি জমতে লাগলো। বিছানার চাদর আঁকড়ে ধরল সে। ঠিক তখনই হামজা ঘরে ঢুকলো। চোখের সামনে দৃশ্য দেখে সে যেন স্তব্ধ হয়ে গেল। খাবারের ট্রে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। মুহূর্তের জন্য তার শরীর অবশ হয়ে এলো, চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরক্ষণে সে চিৎকার করে উঠল, আব্বা, আম্মা, সবাই আসেন তাড়াতাড়ি। এক মুহূর্ত দেরি না করে সে রিমিকে কোলে তুলে নিল। গায়ে কাপড়ের উষ্ণতা আর চোখের পানি তার বুক ভিজিয়ে দিচ্ছিল। গাড়ি গ্যারেজে রাখা ছিল। দ্রুত সেখানে গিয়ে রিমিকে বসালো। নিজের বুক ধরফর করছে, মাথায় একটাই কথা, আমার রিমির যাতে কিছু না হয় আল্লাহ। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা রিমিকে পরীক্ষা করলো। কয়েক মুহূর্ত পর ডাক্তার এসে বলল, নর্মাল ডেলিভারি সম্ভব। শুনে সবাই কিছুটা স্বস্তি পেল। হামজার মুখে প্রশান্তি নেই, তার ঠোঁট কাঁপছে। সে ডাক্তারকে অনুরোধ করলো, ডাক্তার, আমার স্ত্রীর যদি কষ্ট বেশি হয় সিজার করিয়ে দিন, আমি রিস্ক নিতে চাই না। ডাক্তার সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আমরা সব দেখছি। আপনার স্ত্রী আর বাচ্চা দুজনে ইনশাল্লাহ নিরাপদে থাকবে। রিমিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই হামজার বুকটা কেঁপে উঠল। সে করিডোরে পায়চারি করতে লাগলো। তার হাত ঘেমে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে উঠেছে। হামজার বাবা কাছে এসে ধীরে বললেন, শান্ত হও বাবা, সব ঠিক হবে। কিন্তু হামজার চোখ ছলছল করছে। সে নিচের দিকে তাকিয়ে বলল, আমি কিভাবে শান্ত হই আব্বা? আমার প্রিয়তম স্ত্রী কষ্ট পাচ্ছে। এমন ভেঙে পড়া চেহারা দেখে জাহিদ, হাফসার স্বামী, এগিয়ে এলো। কয়েক মাস আগেই তাদের বিয়ে হয়েছে। জাহিদ হামজাকে মাটিতে বসে থাকতে দেখে কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহর রহমতে ভাবির কিছুই হবে না ইনশাআল্লাহ। সময় যেন থেমে গিয়েছিল। করিডোরে শুধু টেনশনে নীরবতা। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলো। হামজা প্রায় দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার হামজা আনসারি, আপনি একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন। কথাটা শুনে হামজার চোখে একসাথে বিস্ময় আর আনন্দের ঝিলিক ফুটে উঠল। বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। সে কেঁপে ওঠা কণ্ঠে বলল, আর আমার ওয়াইফ? তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, শুধু কিছুটা দুর্বল। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। হামজা দু হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর নার্স একটি নরম কম্বলে মোড়ানো ছোট্ট শিশুকে নিয়ে এলো। সেই ক্ষুদ্র শরীর, গোলাপি আঙুল আর কোমল নিঃশ্বাস দেখে হামজা অভিভূত হয়ে গেল, যেন এক টুকরো জান্নাত তার সামনে এসে হাজির হয়েছে। সে শিশুটিকে কোলে নিল, কানে আজান দিল, তারপর কপালে আলতো চুমু খেলো। মনে হলো পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু বাবা আর মেয়ের নীরব ভালোবাসার ভাষা শোনা যাচ্ছে। পরিবারের সবাই চারপাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল। কেউ কেউ আবেগে চোখের পানি মুছছিল। কিছুক্ষণ পর রিমি আধ খোলা চোখে হামজার দিকে তাকালো। মাত্র কয়েক ঘন্টায় সেটার কি অবস্থা হয়ে গেছে। মুখে ক্লান্তির ছাপ, তবুও চোখে ঝরে পড়ছে শুধু ভালোবাসা। রিমি দুর্বল কণ্ঠে বলল, আপনি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে? আমাদের বাচ্চার কি হবে? হামজা মৃদু হাসল, কিন্তু চোখে জল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রিমি কষ্টের মতো হেসে বলল, ভয়কে তো জয় করে এসেছি। আপনার কন্যাকে সুস্থভাবে এই দুনিয়ায় এনেছি, আলহামদুলিল্লাহ। হামজার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আলহামদুলিল্লাহ। শুরু থেকে তুই আমার জীবনে এক অপ্রত্যাশিত ঝড় রিমি, যে ঝড় আমার জীবনের সকল কালো ছায়া দূর করে সবকিছু আলোকিত করে দিয়েছে। রিমি চোখ বন্ধ করে মৃদু হাসল। তার হাত হামজার হাতে রাখল, শব্দহীন এক ভালোবাসার ভাষা। হামজা রিমির মাথা আলতো করে বুকে টেনে নিল। তার চোখের গভীরে মায়ার ঢেউ খুঁজে পেল। তারপর কপালে এক দীর্ঘ ভালোবাসায় ভরা চুমু রাখল।
যেন বলছে, তোমার সব ক্লান্তি, সব কষ্ট আমি নিজের বুকে নিয়ে নিলাম। এটা শুধু এক চুম্বন নয়, এটা ছিল প্রতিশ্রুতি, আশ্রয় আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। একটু পর রিমি হাসি মুখে জিজ্ঞেস করলো, হামজা ভাই, আমাদের মেয়ের নাম কি রাখবেন? হামজা ধীরে উত্তর দিল, আমার মেয়ের নাম হবে হেরা, হেরা আনসারি। সে ছোট্ট কন্যার কপালে চুমু খেল। তারপর রিমির দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা এখনো বলা হয়নি, আজ বলছি। কি কথা? আই লাভ ইউ রিমি। রিমির চোখে অঝরে পানি ঝরতে লাগলো। এই মুহূর্তের জন্যই হয়তো সে বেঁচে আছে, যেখানে ভালোবাসা দোয়া একসাথে মিশে যায়, যেখানে আকাশ থেকে নেমে আসে আলোর এক স্নিগ্ধ কিরণ। সে আলো, যে আলো তার জীবনের অন্ধকারকে ভেদ করে দিয়েছে, সে আলোকে সে আজ নিজের হৃদয়ে নাম দিল প্রত্যাশার আলো। রিমির গলা কাঁপতে কাঁপতে শব্দ বেরোলো, এই আলোতে আমি বাঁচব, এই আলোতে আমি ভালোবাসবো। এভাবে নতুন জীবনের সূচনা হলো। সেই জীবনে আছে ভালোবাসার অটুট বন্ধন, আছে নতুন আশার রোশনাই। হামজা আর রিমির হৃদয়ে জন্ম নিল এক অনন্ত প্রতিশ্রুতি, সন্তানকে ঘিরে, পরিবারকে ঘিরে, ভালোবাসা আর ঈমানকে ঘিরে। এটা তাদের প্রত্যাশার আলো।